হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সুকান্ত ভাইয়া রেডিয়াসের পক্ষ থেকে আরও একটা মজার টপিক নিয়ে আসছি পদার্থবিজ্ঞানের। তোমরা দেখতে পাচ্ছ টপিকের নামটা কি? টপিকের নাম হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তার প্রয়োগ। এটা আমাদের ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে নিউটনের দ্বিতীয় সূত্রের যে প্রয়োগগুলো সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করবো এবং গভীর থেকে। সো আজকের ক্লাসের শেষে আমাদের একদম খুব সুন্দর একটা প্রয়োগ থাকবে নিউটনের দ্বিতীয় সূত্রের। তো সেই প্রয়োগটাই আমরা মূলত দেখার চেষ্টা করব এবং নিউটনের দ্বিতীয় সূত্রকে কীভাবে আমরা কাজে লাগাইতে পারি, সেখান থেকে আমরা গাণিতিক সমস্যাগুলো কীভাবে সলভ করতে পারি, গাণিতিক ব্যাখ্যাগুলো কীরকম নিউটনের দ্বিতীয় সূত্রের, কী কী চিন্তায় আমাদের ভুল হইতে পারে, এই বিষয়গুলো আমরা আসলে আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করবো আর কি। তবে আলোচনার শুরুতে প্রথমে নিউটনের সূত্রগুলো এবং তার কিছু বেসিক কথা আমরা বলে নিব, তারপরে আমরা প্রয়োগে চলে যাব। ঠিক আছে? তবে চলো দেরি না করে আমরা শুরু করি। ঠিক আছে? প্রথমেই আমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে বিজ্ঞানী নিউটন একজন আমাদের ফিজিক্সের আঙ্গিনাতে তার অবদান অনস্বীকার্য। সে অনেক অবদান রেখেছে এবং তার এই অবদানের শুরু অনেক আগে থেকেই হলেও খুব প্র্যাকটিক্যালি বা খুব আমাদের হাতে যেটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে 1687 সালে উনি যে ম্যাথমেটিকা যে বইটা লিখেছে, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এই বইয়ে কিন্তু 3টা গতি বিষয়ক সূত্র তিনি দিয়েছেন, তাই না? এই 3টা সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের আশেপাশে চলে যাওয়া বা আমাদের আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনার গতি বা অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি আর কি। ঠিক আছে না? সো নিউটনের এই যে গতি বিষয়ক সূত্র কয়টা আছে? নিউটনের গতি বিষয়ক সূত্র আছে 3টা। ঠিক আছে? সো প্রথম সূত্রটা কি, এটা তোমরা সবাই জানো। আমাদের প্রথম সূত্র হচ্ছে, যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করে তাহলে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় কোনো বস্তুর উপরে, বস্তু যে অবস্থায় থাকবে, অর্থাৎ যদি স্থির থাকে স্থির থাকবে, যদি গতিশীল থাকে তাহলে সমবেগে সামনের দিকে চলতে থাকবে বা সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তার মানে এই যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া, তার যে প্রবণতা, এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়া? এটাকে আমরা বলি জড়তা, তাই না? জড়তা বা ইনার্শিয়া। এই জড়তার পরিবর্তন করতে হলে যে রাশির প্রয়োজন বা যে জিনিসটা আমাদের প্রয়োগ করতে হবে বস্তুটার উপরে, তাকে আমরা বলছি বল। আর বল দিলে যে রাশির পরিবর্তন হবে সেটা হচ্ছে জড়তা। জড়তা দুই প্রকার, এটাও তোমরা জানো, স্থিতি জড়তা আর গতি জড়তা। স্থিতিশীল বস্তু সারা জীবন স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা বলি স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা বলি গতি জড়তা। তো স্থিতি জড়তা হোক আর গতি জড়তা হোক, এই জড়তার পরিবর্তন কে করবে? বল। যে রাশি এই পরিবর্তনটা করবে সেটাই আসলে বল। তার মানে যদি এক বাক্যে বলি যে আসলে এই যে নিউটনের প্রথম সূত্র, সেখান থেকে আসলে আমরা পেলামটা কি, মানে আমাদের অর্জনটা কি, আমরা কি পাই? আমরা যেটা পাই সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই দেখো, বল এবং জড়তার ধারণা পাই, তাই না ভাইয়া? তাহলে বল এবং জড়তার ধারণা বা আইডিয়া, প্রথম যে আইডিয়াটা, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি নিউটনের প্রথম সূত্র থেকে। যেহেতু আজকে আমাদের টপিক নিউটনের দ্বিতীয় সূত্র, তাই নিউটনের তৃতীয় সূত্র থেকে তোমাদেরকে আমরা একটু সামনের দিকে পড়াচ্ছি, মানে তৃতীয় সূত্রটা আগে বলছি। নিউটনের তৃতীয় সূত্র জানে না আমার মনে হয় এমন কোনো বান্দা নেই, সেটা সে যেই হোক, মানে যে কোনো সাধারণ মানুষই এটা আবার সবাই জানে। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে, তাই না? তবে এখানে একটা কথা আছে। কথাটা কি? কথা হচ্ছে, যদি তুমি কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াবল প্রয়োগ করো, সে যদি সমান বিপরীত প্রতিক্রিয়া বল যদি সবসময় ফেরত দিত, তাহলে পৃথিবীতে কোনো বস্তুকে কখনোই বল প্রয়োগ করে ভাঙা যেত না বা তাকে ছেঁড়া যেত না। যেহেতু ভাঙা বা ছেঁড়া যায়, তার মানে প্রত্যেক বস্তু অবশ্যই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল দিতে পারে না। তাহলে কি নিউটনের তৃতীয় সূত্র ভুল? না, ভুল না। ভুলটা কি? মানে এটা সংশোধন করে দিচ্ছি, তোমরা সবসময় এইভাবে মনে রাখবা, নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। কখন? যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো বস্তুর উপর তুমি একটা ক্রিয়া বল করো, একটা বল দাও, ধাক্কা দাও, তাহলে সে তোমাকে সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল ফেরত দিবে। অর্থাৎ এখান থেকে আমরা কী বুঝতে পারছি? আমরা বলের ন্যাচারটা বুঝতে পারছি, বলের প্রকৃতিটা বুঝতে পারছি, যে কোনো একটা বস্তুর উপর যদি তুমি বল দাও, তাহলে সে কিন্তু ইনস্ট্যান্টলি তোমাকে সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল ফেরত দিয়ে দিবে এবং এটা একটা তাৎক্ষণিক ঘটনা। হ্যাঁ, একদম ইনস্ট্যান্টলি তোমাকে এটা সে প্রতিক্রিয়া বল ফেরত দিবে। অর্থাৎ আমরা যদি বলি নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কী পাচ্ছি? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি বলের প্রকৃতি। দেখো ভাই, এই যে এক্স্যাক্টলি ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম সূত্র থেকে আমরা পাই বল এবং জড়তার ধারণা, এবং তৃতীয় সূত্র থেকে আমরা পাই বলের প্রকৃতি। সো এটা কিন্তু আমাদের অ্যাডমিশনের সময় এমসিকিউতে অনেক বেশি আসে, এমসিকিউতে খুব পপুলার একটা ব্যাপার। এই ধারণা, প্রকৃতি, এইগুলো দিয়েই কিন্তু আসলে অপশনগুলো তৈরি করা হয়। সো শব্দগুলো খুব ভালো করে মনে রাখবা। এটা হচ্ছে বল এবং জড়তার ধারণা, আর এখানে হচ্ছে বলের প্রকৃতি। তো চলো আর অপেক্ষা না করে আমরা যে টপিকটা আজকে পড়তে সেটাতে চলে যাই। সেটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা কি, এটা তোমরা সবাই জানো। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুর কী হয় ভাই? আমরা একটু আগেও বলেছি, নিউটনের ফার্স্ট লতে বলা হয়েছে তার অবস্থানের পরিবর্তন হয়। এখানে অবস্থানের পরিবর্তন বলতে কি? তার ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ বলা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনের যে হার, মানে একক সময়ে ভরবেগের যে পরিবর্তন হবে, সেটা তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যত বেশি হবে
তার ভরবেগের পরিবর্তন কিন্তু ততই বেশি হবে, তাই না? এবং শুধু তাই না, তার ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে যেদিকে বল প্রযুক্ত হয়েছে। অর্থাৎ কি বলছে দেখো এক বাক্যে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়, তাই না? তো এই কথাটা দ্বারা আসলে কী বোঝাতে যাচ্ছি বা বিজ্ঞানী নিউটন কী বোঝাতে যাচ্ছে সেই কথাটা যদি আমরা দেখার চেষ্টা করি। ধরে নাও কোনো একটা তল আছে, এই তলের উপরে একটা বস্তু আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ব্লকটাকে একটা বস্তুর মতো চিন্তা করো। তো ধরে নাও এই যে ব্লকটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি, এই বস্তুর যে ভর আমরা ধরে নিচ্ছি এই বস্তুর ভর হচ্ছে এম। অর্থাৎ এম ভরের কোনো একটা বস্তু সেটা ইউ আদি বেগ নিয়ে চলছে। আমরা সাধারণত জানি যে আদি বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, তবে ভি নট দিয়েও প্রকাশ করতে পারো, আপাতত এখানে ইউ দিয়ে প্রকাশ করছি। ইউ হচ্ছে তার আদি বেগ, ইউ আদি বেগ নিয়ে সামনের দিকে চলছিল। মধ্যে তাকে কি করা হলো, তার উপরে একটা বল প্রয়োগ করা হলো, ধরো না এফ পরিমাণ একটা বল তার উপরে প্রয়োগ করা হলো এবং কিছু সময় পরে সে তার অবস্থান পরিবর্তন করে একটু সামনে চলে গেল। এবং শুধু তাই না, যেহেতু তার উপর বল প্রয়োগ করা হয়েছে তাহলে তার বেগটা কি ধীরে ধীরে বাড়বে। এটা আমরা সবাই বুঝি, যে কোনো একটা বস্তুকে তুমি ফ্লোরের উপর রেখে দাও, তার উপর বল প্রয়োগ করো, দেখবা যে তার বেগটা কি আস্তে আস্তে বাড়বে, তাই না? তো ধরো না তাদের শেষ বেগ হলো, শেষ বেগটাকে আমরা বলছি ভি দিয়ে, অর্থাৎ তার আদি বেগ ইউ, কিছু সময় পরে তার বেগ হয়ে গেছে ভি। তার এই যে বেগ বেড়ে গেল বা কমে গেল, কমেও যেতে পারে বেড়েও যেতে পারে, তার পরিবর্তন হলো। পরিবর্তনের পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে বল, ঠিক আছে? তাহলে এই কারণে সে কী করলো, এখানে এ থেকে বি বিন্দু পর্যন্ত চলে গেল। আমরা চিন্তা করলাম যে যখন শুরুতে সে এ বিন্দুতে ছিল তখন তার সময়টা স্টপওয়াচের সময় ছিল 0, তার মানে সময় গণনার একদম শুরুতে। আর বিতে এসে তার সময় টি ইকুয়াল টু টি, তার মানে সহজ কথা বলতে গেলে এ থেকে বিতে আসার জন্য যতটুকু টাইম তার লেগেছে সেই সময়টা হচ্ছে টি। অর্থাৎ আমরা যদি পুরো ঘটনাটাকে একবারে বলি, এম ভরের কোনো একটা বস্তু ইউ আদি বেগে চলছিল, তার গতির দিকে এফ পরিমাণ বল আমি সামনের দিকে প্রয়োগ করলাম, ফলে টি সময় পরে সে বি বিন্দুতে পৌঁছালো এবং তার শেষ বেগ হলো কত? শেষ বেগ হলো ভি। এখন দেখি তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি এই বস্তুটার আদি ভরবেগ কত? আদি ভরবেগ, আদি ভরবেগ, তাই না? মনে রাখবো ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি। আর এখানে আই মানে কি? আই ফর ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল মানে হচ্ছে আদি। তাহলে আদি ভরবেগ মানে হবে তার ভর ইন্টু আদি বেগ। ওকে, আচ্ছা, তার শেষ ভরবেগ কেমন হবে? শেষ ভরবেগ যেটা হবে, শেষ ভরবেগ হবে পি এফ, এফ ফর ফাইনাল বা শেষ। তাহলে সেটা হবে কত? এম ভি। তাহলে তার ভরবেগের পরিবর্তনটা কত ভাইয়া? ভরবেগের পরিবর্তন সেটা কেমন হবে? আমরা ডেল পি দিয়ে লিখতে পারি। ডেল পি মানে তার ভরবেগের পরিবর্তন, সেটা ইকুয়াল টু কত? পি এফ মাইনাস পিআই। ওকে ওকে, এখন বলছে দেখো যে এইবার আমরা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি। সূত্র বলছে যে এই বস্তুটার উপরে কী পরিমাণ বল কাজ করেছে? এফ পরিমাণ বল কাজ করেছে। তো সূত্র বলছে যে ডেল টি টাইমের মধ্যে, ধরে নিই ডেল টি হচ্ছে সময়ের পার্থক্য, এই টাইমের মধ্যে তার ভরবেগের পরিবর্তন হয়েছে ডেল পি পরিমাণ। তাহলে 1 সেকেন্ডে তার ভরবেগের পরিবর্তন কত? ডেল পি বাই ডেল টি। এই ডেল পি বাই ডেল টি যে টার্মটা, এইটা হলো তার ভরবেগের পরিবর্তনের হার। সূত্র বলছে তার এই যে ভরবেগের পরিবর্তনের হার সেটা হলো তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে কি হচ্ছে ভাইয়া? পি এফ মাইনাস পিআই টি মাইনাস 0। টি মাইনাস 0 কেন? শেষ সময়টা হলো টি, আদি সময়টা হচ্ছে 0। তাহলে টি মাইনাস 0 করলে আমরা কী পাচ্ছি? এখানে 0 তো কেটে যাচ্ছে, বুঝতে পারছো? সেটা কি হবে? সেটা ইজ প্রপোর্শন টু এফ। এখন শেষ ভরবেগ মানে কি? এম ভি মাইনাস আদি ভরবেগ মানে কি? এম ইউ ডিভাইড বাই টি ইকুয়াল টু, আমরা জানি প্রপোর্শন সাইন উঠিয়ে দিলে সেখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে। এখানে যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টকে আমরা বলবো কে। এটা বিজ্ঞানী নিউটনে ঠিক করে গেছেন। এটা কে দিয়ে আমরা প্রকাশ করি। কে হলো একটা ইচ্ছামূলক সমানুপাতিক ধ্রুবক। তাহলে সমানুপাতিক সাইনের পরিবর্তে ইউজ করেছে বলে এটা একটা সমানুপাতিক ধ্রুবক এবং ইচ্ছামূলক। এটা কি আমাদের ইচ্ছামূলক? না, এটা কিন্তু আমাদের ইচ্ছামূলক না, এটা বিজ্ঞানী নিউটনের ইচ্ছামূলক, ঠিক আছে? এবং তিনি কিন্তু প্রিন্সিপাল ম্যাথমেটিকা বইয়ে তিনি ব্যাখ্যা করেছেন কেন কে এর ভ্যালু তিনি 1 ধরলেন। আমরা সবাই জানি কে এর ভ্যালু 1, সো কেন 1 ধরা হয়েছে সেটা ব্যাখ্যা কিন্তু তিনি করেছেন আর কি। হ্যাঁ, সো আমরা এখান থেকে এম কমন নিলে কী হবে? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এইটা ইকুয়াল টু আমরা এফ লিখে দিচ্ছি এই কারণে, বিকজ কে ইকুয়াল টু হচ্ছে 1। এটা ইচ্ছামূলক সমানুপাতিক ধ্রুবক এবং এই ধ্রুবকের মান 1। যদি ধ্রুবকের মান 1 না হতো তাহলে কী হতো? যদি ধ্রুবকের মান 1 না হয় তাহলে কিন্তু পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? একটু ওয়েট করো, একটু পরে আমরা দেখাচ্ছি। এখন তাহলে আমরা ফাইনালি কি দেখতে পেলাম বলো তো? আমরা কি দেখতে পেলাম? আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে এম আর এখানে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এই যে টার্মটা সেটা ইকুয়াল টু হচ্ছে এফ। এখন দেখো এখানে ভি মানে কি? শেষ বেগ, ইউ মানে কি? আদি বেগ, টি মানে কি? সময়। তার মানে বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে এই জিনিসটা কি চলে আসলো বলো তো ভাইয়া? এটা চলে আসলো ত্বরণ। তাহলে এম এ ইকুয়াল টু এফ, বা আমরা বলতে পারি এফ ইকুয়াল টু
এম এ। এটা তোমাদের সেই বিখ্যাত সমীকরণ, তোমরা নবম দশম শ্রেণীতে এফ ইকুয়াল টু এম এ দিয়ে প্রচুর ম্যাথ করে আসছো। এফ ইকুয়াল টু এম এ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এটা দিয়ে অনেক ম্যাথ করা যায়। এখন এখানে যদি আমি সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে বলকে ভর দ্বারা ভাগ করলে যেটা আমরা পাই, তাই না ভাইয়া? ত্বরণের এককটা কি আমরা সবাই জানি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণের মানটা কি দাঁড়াচ্ছে? ত্বরণের মান হচ্ছে যদি 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যায়, যে পরিমাণ বল লাগে তাকে আমরা বলি 1 নিউটন। যদি কে এর মান 1 না হয়ে অন্য কিছু হইতো তাহলে কিন্তু বলের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যেত। তার মানে দেখো শেষ পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, আমাদের গেইনটা কি? নিউটনের সেকেন্ড ল থেকে আমাদের যেটা পাচ্ছি সেটা হলো এফ ইকুয়াল টু এম এ। এবং এফ ইকুয়াল টু এম এ এই সূত্র থেকে আমরা কি বের করতে পারছি ভাইয়া? বলের সংজ্ঞা, সংজ্ঞা বা পরিমাপ। আমরা এখান থেকে বলের পরিমাপ করতে পারছি। এই পরিমাপ শব্দটা মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের গেইন। সো এমসিকিউতে আসলে অবশ্যই মাথায় রাখবা, এমসিকিউতে আসবে যে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা আসলে কী পাই? উত্তরটা হবে সেকেন্ড ল থেকে আমরা পাই বলের পরিমাপ বা বলের মান বা বলের সংজ্ঞা। তাহলে তিনটা জিনিস আমি একটু আরেকবার বলে দিই। প্রথম সূত্র থেকে পাই আমরা বল এর ধারণা, দ্বিতীয় সূত্র থেকে পাই আমরা বলের পরিমাপ বা বলের সংজ্ঞাও বলতে পারো তুমি, আর তৃতীয় সূত্র থেকে পাই আমরা বলের প্রকৃতি। ঠিক আছে ভাইয়া? তাহলে এই তিনটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসবে। এখন এখানে একটা কথা আছে, কথাটা কি বলো তো ভাইয়া? কথাটা হচ্ছে এই যে ভর, ভর ভর এখানে কেমন ভাইয়া? ভর ধ্রুবক না? এটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, উদাহরণে কি বলা হচ্ছে যে এই যে এম ভরের যে বস্তুটা ছিল, যার আদিবেগ ছিল ইউ, বলতো যখন সে এখানে চলে গেছে তার ভর কি চেঞ্জ হয়ে গেছে? ভর তো এখন এমই আছে। তার মানে এম যদি ফিক্সড, এম সব সময় ফিক্সড, তাই না? এম একদম ভর একদম কনস্ট্যান্ট, এটা আলটিমেটলি এরকমভাবে কাজ করবে এবং বলকে আমরা ভর দ্বারা ভাগ করে দিলে আমরা সেক্ষেত্রে ত্বরণ পেয়ে যাব। এখন মজার ব্যাপার হচ্ছে আসলে ভরটাকে আমরা ধ্রুবক ধরে নিই, কিন্তু ভর আসলে ধ্রুবক না। আজকের আলোচনাটা আমরা এখান থেকেই মূলত শুরু করছি। মূল আলোচনা এখানে হলো, এতক্ষণ ধরতে পারো যে ইন্ট্রোডাকশন হলো টপিকের। এখন এখান থেকে একটু আমরা আলোচনা করব যে ভর কি আসলে ধ্রুবক নাকি ভরটাও ভেরিয়েবল বা চলক, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো সেই ক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে আমাদের বিজ্ঞানী আইনস্টাইনের যে আপেক্ষিকতা সূত্র আছে, আপেক্ষিকতা সূত্র অনুসারে যদি কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি চলে, যদি আলোর বেগে লাইট ভেলোসিটির কাছাকাছি চলে, তাহলে তার ভর বৃদ্ধি পায়, যাকে আমরা ভরের বৃদ্ধি বলে থাকি আর কি। ঠিক আছে? তো আলোর বেগের কাছাকাছি চললে ভরটা কিন্তু বেড়ে যায়। আলোর বেগ থেকে যদি অনেক কম হয় বেগ, তাহলে কিন্তু ভর এত বাড়ে না, অর্থাৎ ভর মোটামুটি ধ্রুব থাকে আর কি, আমরা চিন্তা করতে পারি। তো দেখো, একটা বস্তুর ভরের পরিবর্তন না হলেও পুরা সিস্টেমের কিন্তু ভরের পরিবর্তন হতে পারে। তুমি বললো যে ভাই এটা কি বললেন, চলো দেখার চেষ্টা করি। মনে করো যদি আমি এভাবে চিন্তা করি যে লেটসে আমি একটা উদাহরণ চিন্তা করছি, ধরে নাও, দেখি বোঝো কিনা, বলো তো এটা কি? এটা একটা রিক্সা। মনে করো যে ইন্ডিয়াতে যেরকম থাকে না, কলকাতায় পশ্চিমবঙ্গে দেখবা কিছু রিক্সা থাকে এরকম হাতে টানা। হ্যাঁ, এই যে রিক্সাওয়ালা মামা তার চুল এটা, এখানে রিক্সার চাকা এরকম, এবং রিক্সাওয়ালা মামা এখান থেকে একটা বল প্রয়োগ করে রিক্সাটাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। এবং চিন্তা করছে এখানে একজন ব্যক্তি আছে যে রিক্সার মধ্যে বসে আছে, এখানে আরও একজন ব্যক্তি আছে, সেও রিক্সার মধ্যে বসে আছে। আমরা বলছি এখানে আরও একজন ব্যক্তি আছে, অর্থাৎ তিনজন ব্যক্তি এই রিক্সার মধ্যে বসে আছে। ওকে, ধরে নাও এই যে রিক্সাওয়ালা মামা, সে তার ম্যাক্সিমাম গায়ে যত শক্তি আছে বা সেটা দিয়ে সে এখানে বল প্রয়োগ করছে। তো এখানে প্রথম যে ব্যক্তি আছে তার ভর m1, এখানে দ্বিতীয় যে ব্যক্তি আছে তার ভর m2, তৃতীয় যে ব্যক্তি আছে তার ভর হচ্ছে m3, আর এই যে পুরা রিক্সার যে ভর, রিক্সার ভরটা হচ্ছে m4। এখন যদি আমরা বলি যে এই যে মামা যে সামনের দিকে নিয়ে যাচ্ছে বল প্রয়োগ করে, তাহলে এই সিস্টেমে বা এই রিক্সার এখানে কী হবে? একটা ত্বরণ সৃষ্টি হবে না ভাইয়া? তাহলে এখান থেকে কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হবে, যেহেতু মাত্র আমরা শিখে আসলাম যে এফ ইকুয়াল টু এম এ, তার মানে এখানে কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হবে। তুমি জাস্ট চিন্তা করো, এমন হয়েছে না যে রিক্সার মধ্যে তিনজন উঠছে, তিনজন তো অবশ্যই বন্ধু মানুষ, তাই না? তাহলে এই যে তিনজন বন্ধু মানুষ, তারা গল্প করতেছে রিক্সার উপর বসে, কোনো একটা বিষয়ে তারা খুব মানে হাসি করতেছে, মজা করতেছে। তারা মজা করতে করতে একজন মনে করো এই পিছন থেকে এখান থেকে পুড়েই গেল, হইতে পারে না যে একজন হাসতে হাসতে উল্টে পিছন দিকে রিক্সার ফাঁকা জায়গা দিকে পড়েই গেল। তো সেটা যদি আমরা চিন্তা করি, সেই সিনারিওটা মনে করি এটা হচ্ছে আমাদের সেই রিক্সা, আমরা একটু রিড্র করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের সেই মামা যিনি চালাচ্ছেন। মামা অবশ্য একটা আদরের শব্দ, এটা বলতে কোনো বাধা নেই। তো এই হলো কথা, এই যে এফ বল, এখানে দেখো কি হয়েছে, এইখানে যে দুইজন ব্যক্তি ছিল তারা কিন্তু এখনও এখানে আছে, এই যে দুইজন ব্যক্তি আছে। আর একজন যে, সে কি হয়েছে বলো? সে ধরাশায়ী হয়ে গেছে, এই যে মাটিতে পড়ে গেছে আর কি, এই যে ব্যক্তি। এমন হইতে পারে না যে এই ব্যক্তি দুইজন তারা কিন্তু এখানে আছে, কিন্তু একজন নিচে পড়ে গেছে, মামা এটা খেয়াল করে নাই। এখন কি হয়েছে দেখো,
এখন এই সিস্টেমে যদি তুমি চিন্তা করো, এখানে যে প্রথম ব্যক্তি M1 সে আছে, এখানে দ্বিতীয় ব্যক্তি M2 সে আছে, এখানে যে তৃতীয় ব্যক্তি সে কী করছে, সে রিক্সা থেকে পড়ে গেছে। আর রিক্সা তো আগের মতোই আছে M4। মামা কিন্তু পিছনের দিকে তাকায় নাই, মামা বুঝতে পারে নাই কী হয়েছে, সে কিন্তু আগের মতো একই পরিমাণ বল দিয়ে সে রিক্সাটাকে সামনে টানার চেষ্টা করছে। এবার দেখো তো কী হবে ভাইয়া। দেখো ভাইয়া, যখন আগের চিত্রে আগের ঘটনাতে যখন মামা সামনের দিকে এফ পরিমাণ বল দিচ্ছিল, তার এই বলটা কাকে কাকে টানার জন্য কাজে লাগছিল, কাকে কাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগছিল? প্রথম ব্যক্তিকে, দ্বিতীয় ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তিকে এবং এই রিক্সাকে। এই চারটা বস্তু মিলে টোটাল যে ভর, সেই ভরটাকে কিন্তু মামা সামনের দিকে নিয়ে যাচ্ছিল, তাই না ভাইয়া? তার মানে সেক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে ত্বরণটা কেমন সৃষ্টি হয়েছিল, সেটা যদি বলি আমরা A1, তাহলে সেটা কেমন হবে? বলকে আমরা ভর দ্বারা ভাগ করে দিব, ভরকে আমরা M1 বলছি। এই M1 এর মধ্যে কী কী আছে? M1 এর মধ্যে আছে প্রথম ব্যক্তির ভর প্লাস দ্বিতীয় ব্যক্তির ভর, তৃতীয় ব্যক্তির ভর প্লাস রিক্সার ভর। এই চারটা ভরটাকেই কিন্তু সে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কথা বুঝতে পারছি? তাহলে এখান থেকে ত্বরণের একটা মান আমরা পেয়ে যাব। কিন্তু এই দ্বিতীয় সিনারিওতে কী হয়েছে বলো তো? এই ব্যক্তিটা কি এখন আর রিক্সার মধ্যে আছে? এই যে ব্যক্তি এটা পড়েই গেছে আর কি, দেখছো না, একদম মাটির মধ্যে পড়ে আছে। এখন বলো সে কি রিক্সায় আছে? সে কিন্তু রিক্সায় নেই। ওরা কিন্তু তাকায় তাকায় দেখতেছে যে আরে পড়ে গেছে। ওরা যে বলবে সামনের দিকে মামাকে, তখন ওরা চিন্তা করলো যে মামা তো বস্তুটাকে, এই পুরো রিক্সাটাকে সামনে নিয়ে যাচ্ছে, মামা তো আগের মতোই বল দিচ্ছে, কারণ মামা তো টের পায় নাই যে ও পড়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখো ছোট্ট বন্ধু, এইখানে ত্বরণের মান কিন্তু বেড়ে যাবে। কেন বলো তো? কারণ আগের বার টোটাল সিস্টেমের যে ভর, টোটাল সিস্টেমের ভরের ভিতরে ওই তিনজনের ভর আর রিক্সার ভর টোটালটা ছিল। কিন্তু এবার সিস্টেমটা কাকে কাকে নিয়ে, এই যে পড়ে গেছে তাকে বাদ দিয়ে বাকি তিনটা জিনিসকে নিয়ে, অর্থাৎ দুজন ব্যক্তি আর রিক্সা। তাহলে এইবার সিস্টেমের ভর কিন্তু দেখো সে বল একই প্রয়োগ করছে, কিন্তু এবার ভরের ভিতরে আছে M1, M2 আর M4। কেন ভাইয়া? কারণ M3 তো নিচে পড়ে গেছে। তার উপরে তো মামা কর্তৃক এই প্রযুক্ত বলটা কাজ করছে না। করছে কি? করছে না। যেহেতু করছে না, তার মানে এখানে দেখো তো ভাইয়া, তাহলে বলের মান যদি একই থাকে, এখানে বলের মান একই আছে, কিন্তু এখানে যে ভরের মান তার তুলনায় এখানে ভাইয়া ভরের মান কম হয়ে গেল না? কারণ একজনের ভর তো কী হয়ে গেছে বলো, এই সিস্টেম থেকে বাইরে বের হয়ে আসছে না। ফলে তাকে তো আর এই বলটা কাজ করছে না, এই টানটা তো ওই বস্তুকে আর টানার জন্য কাজে লাগছে না। যেহেতু লাগছে না, তার মানে এইখানকার ত্বরণটা কিন্তু অবশ্যই আগের বারে ত্বরণ থেকে কিছুটা বেশি হবে। এবার ওরা ভাবলো যে ত্বরণ তো বাড়ছে, তাহলে ও পড়ুক, আচ্ছা মামা তুই হাইটা হাইটা আয়, সমস্যা নেই, আমরা একটু আগে আগে জায়গা হইতে পারে না। সো দেখো, তার মানে এটা একটা উদাহরণ ছিল। তোমরা অবশ্যই এটাই করবো না, তোমাদের বন্ধু বান্ধব পড়ে গেলে অবশ্যই তুলে নিয়ে যাবা, তাই না? রাস্তায় ফেলে যাওয়ার কিছু নাই। এনিওয়ে, সো আমরা মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে কি, আমাদের উদাহরণ থেকে যেটা আমরা বুঝতে পারছি, দেখো এখানে M1 এর ভর কি চেঞ্জ হয়েছে? হয় নাই। M2 ভর চেঞ্জ হয় নাই, M3 চেঞ্জ হয় নাই, রিক্সার ভর চেঞ্জ হয় নাই, কারোর কিন্তু ব্যক্তিগত ভর চেঞ্জ হয় নাই, কিন্তু টোটাল সিস্টেমের ভর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে টোটাল সিস্টেমের ভর যেখানে ছিল 4 জনের ভর, এখানে টোটাল সিস্টেমের ভর কিন্তু মাত্র 3 জনের ভর। তার মানে এখানে কিন্তু একটা ভরের পরিবর্তন হয়েছে। তার মানে কি বলতে চাচ্ছি, একটা বস্তুর ভরের পরিবর্তন না হলেও পুরা সিস্টেমের ভরে কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন তুমি এভাবে চিন্তা করতে পারো যে ধরে নাও তোমার কাছে একটা এরকম লরি আছে, এটা আমরা চিন্তা করলাম একটা লরি, এই লরিটার সামনে কাছে এখানে মনে করো ইট আছে, প্রচুর ইট সাজানো আছে, এখান থেকে ইট আছে। তো তোমরা জানো যে ট্রাকে সাধারণত দুজন ব্যক্তি থাকে, একজন ড্রাইভার থাকে যেখানে চালায় গাড়িটার সামনে গেছে, চিন্তা করলাম এখানে সামনে গেছে, আর এখানে একজন আছে কি, একজন আছে হচ্ছে হেল্পার। হেল্পার কী করছে? হেল্পার এর উপরে বসে থেকে মনে করে একটা একটা করে ইট সে ফেলে দিচ্ছে, একটা একটা ইটকে সে থ্রো করে ফেলে দিচ্ছে সিস্টেম থেকে। তাহলে খেয়াল করে দেখো তো, যদি সে রাস্তায় ইট ফেলতে ফেলতে যায়, তাহলে এই টোটাল সিস্টেমের ভরে কিন্তু চেঞ্জ হবে। একটা ইটের ভর কি চেঞ্জ হয়েছে? একটা ইটের ভর কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু ইটটা এই পুরা লরি থেকে বা এই পুরো ট্রাক থেকে কিন্তু বাইরে বের হয়ে আসে। তাহলে পুরা ট্রাক সহ যে সিস্টেমটা, সেই সিস্টেমের ভরে কিছু পরিবর্তন হলো না? তাহলে দেখবা সে যদি আস্তে আস্তে এটা একটা একটা করে ইট ফেলে দিতে থাকে, তাহলে আস্তে আস্তে এর ত্বরণের মানও কিন্তু ইনক্রিজ করতে থাকবে, ত্বরণের মানও কিন্তু বাড়তে থাকবে। তার মানে আমাদের মূল কথা কি? মূল কথা হচ্ছে একটা বস্তুর ভর পরিবর্তন নাও হতে পারে, বাট টোটাল সিস্টেমের ভর কিন্তু পরিবর্তন হতেও পারে। এবং সিস্টেমের ভর যখন ধীরে ধীরে কমে আসবে, তখন একই বল দিয়েও কিন্তু আমি বেশি ত্বরণ পেতে পারবো, মানে ত্বরণের মান আমি বাড়াইতে পারবো। তার মানে হচ্ছে আমরা একটু আগে যে সূত্রটা দেখেছিলাম এখানে F=ma, এই সূত্রে একটা ঝামেলা হচ্ছে। দেখো এখানে আমরা যখন আদি ভরবেগ চিন্তা করেছিলাম, তখন আদি ভরবেগের সময় ভরটাকে m ধরেছিলাম, শেষ ভরবেগের সময়ও আমরা ভরটাকে m ধরেছি, অর্থাৎ আমরা ধরে নিয়েছি ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই কনসিডারেশনটা একটু আমাদের ভুল হয়ে গেছে, এই কনসিডারেশনের জায়গাটাতেই আমাদের ঝামেলা। তো এখন আমরা সঠিকটা জানতে পারছি যে হ্যাঁ, এই উদাহরণের জন্য এই বস্তুর ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট একটু পরে যে উদাহরণটা আমি দিলাম, রিক্সার যে উদাহরণটা, সেখানে কিন্তু ভরের পরিবর্তন হচ্ছে। যেহেতু ভরের পরিবর্তন হচ্ছে, তাহলে ভরের পরিবর্তনকে কনসিডারেশনের মধ্যে এনে বা আমাদের চিন্তার মধ্যে এনে কীভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, সেই পার্টটাই আমরা একটু
দেখব। কীভাবে দেখব? দেখো তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আবার রিভিউ করব আর কি। হ্যাঁ, আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে যেটা বলছে সেটা আমরা আরেকবার দেখার চেষ্টা করবো। নিউটনের দ্বিতীয় সূত্রে কী বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন কথা হচ্ছে যে তার ভরটা তো সবসময় কনস্ট্যান্ট থাকবে এটা আমরা বলতে পারি না, ভরটা তো পরিবর্তন হতে পারে। সো ভরকে পরিবর্তনশীল ধরে নিয়ে আমরা কীভাবে সামনের দিকে অ্যাপ্রোচ করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো যদি আমরা এভাবে চিন্তা করি, যদি বস্তুর কোনো একটা বস্তুর জন্য বা কোনো একটা সিস্টেমের জন্য, সিস্টেম বলতে পারো যাই বলো আর কি, তার জন্য ভরবেগ যদি পি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি? ভরবেগের পরিবর্তনের হার যেটা হার, ভরবেগ যদি পি হয়ে থাকে তাহলে ভরবেগের পরিবর্তনের হার সেটা ইকুয়াল টু ডি ডিটি অফ পি। কী হলো? ডিডিটি মানে কি? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন, তাই না? আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তার মিনিং হচ্ছে আমরা টি এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করছি, বিকজ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ মানে হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করা, তাই না? তাহলে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয় করা এটা আমরা বলছি। এখানে ভরবেগকে অধীন চলক ধরা হচ্ছে, টিকে স্বাধীন চলক ধরা হচ্ছে। তাহলে ভাইয়া দেখো তো এখানে এই যে ডিডিটি এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ডিপিডিটি বা ডিডিটি অফ পি, তুমি যেভাবে লিখো আর কি। তো দ্বিতীয় সূত্র অনুসারে, নিউটনের যে দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে তার ভরবেগের পরিবর্তনের হার ডিডিটি অফ পি, এই হারটা তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা এখান থেকে শুরু করব। আর দেখো ভরবেগ মানে কি ভাইয়া? ভরবেগ কি? ভর ইন্টু বেগ। তো ধরে নাও বস্তুর ভর হচ্ছে এম, তার বেগ হচ্ছে ভি, তাহলে ভর এবং বেগের গুণফল হচ্ছে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? কে ইন্টু এফ। এখানে কে কি? কে হলো বিজ্ঞানী নিউটনের ইচ্ছামূলক ধ্রুবক, যেটা আমরা এর আগেও বলেছি আর কি, এবং কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু 1। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? তাহলে এফ ইকুয়াল টু কে এর ভ্যালু 1 ধরে নিয়ে ডি ডিটি অফ এম ইন্টু ভি। এখন দেখো এখন আমরা কি করছি? আমরা একই জিনিস কেন লিখছি? কারণ এবার আমাদের কনসিডারেশনটা চেঞ্জ হয়ে গেছে। আগেরবার আমরা কনসিডার করেছিলাম যে ভর হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবার আমরা কি চিন্তা করছি? ভরটাও ভেরিয়েবল হতে পারে। একটা বস্তুর ভর পরিবর্তনশীল না হলেও পুরো সিস্টেমের ভর পরিবর্তনশীল হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো ভাইয়া বলো? এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্র, অর্থাৎ দুটি চলক যদি গুণ আকারে থাকে তাহলে যখন আমরা স্বাধীন চলকের সাপেক্ষে ওই দুটি অধীন চলককে ডিফারেন্সিয়েশন করি গুণফলকে, তখন একটা রাশিকে বাদ রেখে অন্য একটা রাশি ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে, প্লাস প্রথমবার যাকে ডিফারেন্সিয়েশন করেছি তাকে এবার বাদ রেখে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে। তাহলে ওভারঅল যে সূত্রটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। সো মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। সো তোমার থেকে যদি কখনো বলে নিউটনের দ্বিতীয় সূত্র কোনটা, সঠিক কোনটা, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে এফ ইকুয়াল টু এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এবং এফ ইকুয়াল টু এম এ যে সূত্রটা সেটা আসলে সঠিক নয়। এখন যখন আমি বলবো এফ ইকুয়াল টু এম এর সূত্রটা সঠিক নয়, তোমাদের মনের ভিতরে অবশ্যই খারাপ লাগছে, বিকজ ভাইয়া এই এফ ইকুয়াল টু এম এর সূত্র দিতে কত ম্যাথ করলাম ভাইয়া, তাহলে কি আমাদের পুরা মানে মাই চাইল্ডহুড ইজ এ লাই কিনা, মানে আমাদের পুরো চাইল্ডহুডটা লাই হয়ে গেল কিনা, মিথ্যা হয়ে গেল কিনা? না, মিথ্যা হয়ে যাওয়ার কিছু না, একটু ওয়েট করো, আমরা এটা নিয়েও আসবো। সো এফ ইকুয়াল টু এম এ আসলে আমরা বলবো সঠিক সূত্র না, বা এটাকে আমরা বলবো অসম্পূর্ণ সূত্র। অসম্পূর্ণ কেন বলবো ভাইয়া? কারণ এই সূত্র দিয়ে আমরা সব ঘটনাকে ব্যাখ্যা করতে পারি না। তার মানে কি? তার মানে একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা যেটা পেয়েছি আমাদের যে বলের সূত্র, সেটা আমরা বলবো যে এখন থেকে আমাদের বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এখানে ভি হচ্ছে বেগ আর এম হচ্ছে ভর, তাহলে ভরেরও পরিবর্তন হতে পারে, বেগেরও পরিবর্তন হতে পারে। এখন দেখো যেহেতু এখানে দুইটা জিনিস আছে, ভর আর বেগ, আমরা যদি আইসিটির মতো করে চিন্তা করি, লজিক গেটের মতো করে চিন্তা করি, তাহলে বলো তো কী হতে পারে? মানে এখানে 4 রকম কম্বিনেশন আমরা পেতে পারি। একটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, এরকম কিছু ব্যাপার। যারা বুঝতে পারলো না এই কথাটার মিনিংটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। এই পুরো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা 4টা কেস বা 4টা সিনারিও চিন্তা করতে পারি, ঠিক আছে? দেখো প্রথম সিনারিওটা কেমন হতে পারে? প্রথম সিনারিও হতে পারে যখন ভর এবং বেগ উভয়ই ধ্রুবক থাকবে। তার মানে দেখো এখানে জিনিস আছে কয়টা? ভর আর বেগ, দুইটা জিনিস আছে। ভরও কনস্ট্যান্ট, বেগও কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের প্রথম কনসিডারেশন। আমরা চিন্তা করছি যে ভরও চেঞ্জ হচ্ছে না, বেগেরও কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে দেখি তো কী হয়। দেখো ভাইয়া তোমরা সবাই জানো যদি কোনো একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন করলে উত্তরটা কত হবে? হবে 0। কেন? কারণ ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পরিবর্তনের হার।
এখন কোনো একটা ধ্রুবক কি কখনো চেঞ্জ হয়, কখনো কি পরিবর্তন হয়? 5 কি চেঞ্জ হয়ে যায়? 5 তো চেঞ্জ হয় না, 5 তো 5ই। এটা তো একটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য থেকে কনস্ট্যান্ট বলা হয়, তাই না? সো যেহেতু কোনো একটা কনস্ট্যান্ট জিনিসকে ডিফারেন্সিয়েট করলে তার পরিবর্তনের হার বের করা সম্ভব না, তাই তার পরিবর্তনের হার কত? পরিবর্তনের হার হচ্ছে 0। মানে সম্ভব, পরিবর্তনের হার নির্ণয় করা সম্ভব, কিন্তু ভ্যালুটা কত হবে? 0, মানে তার কোনো পরিবর্তনের হার নাই। ঠিক আছে? অর্থাৎ কি এখানে যদি আমরা ভরকে ডিফারেন্সিয়েট করি, মানে ডিএমডিটি, তুমি বলতে পারো ডিএমডিটি কেন করছি? দেখো ভাই, কারণ আমাদের সমীকরণে ডিএমডিটি এবং ডিভিডিটি দুইটা টার্ম আছে, আমরা এটাই বের করার চেষ্টা করব। ভর যদি ধ্রুব হয় তাহলে ডিএমডিটি যে পার্টটা সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অ্যান্ড যেহেতু বেগও কনস্ট্যান্ট, তাহলে এখানে ডিভিডিটি যে পার্টটা সেটাও 0 হয়ে যাবে। তাহলে বলো তো এখানে আমরা কি বলতে পারি? এফ সেক্ষেত্রে হবে এম ইন্টু 0 প্লাস ভি ইন্টু 0, তার মানে কত আসে? ওভারঅল 0। তার মানে আমরা কি ধরে নিব? যদি কোনো বস্তুর ভর এবং বেগ উভয়ই ধ্রুবক থাকে, তার মানে বল 0 আসবে। এই কথার মিনিং কি? এই কথার মিনিং হচ্ছে এরকম যে যদি কোনো বস্তুর ভর এবং বেগ দুইটাই ধ্রুবক থাকে, তাহলে কোনো বল প্রয়োগ করা হয় নাই, বা টোটাল প্রযুক্ত বল 0। দেখো তো ভাইয়া, এই কথাটা একটু চেনা চেনা লাগছে না? যদি কোনো বস্তুর ভর বেগের পরিবর্তন না হয়, ভর বেগ কোনোটারই পরিবর্তন হলো না, অর্থাৎ ওভারঅল ভর বেগের পরিবর্তন হলো না, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল কত? 0। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই কথাটা হচ্ছে নিউটন তার প্রথম সূত্রে বলেছে, যে যদি কোনো বস্তুর উপরে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করে তাহলে তার ভরবেগের পরিবর্তন হবে না। অথবা উল্টা করে, যদি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আমরা এটা শিওর হতে পারবো যে তার উপরে কোনো বল প্রয়োগ করা হয় না, বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় না। বুঝতে পারছো? তার মানে এই যে কেস নাম্বার 1 যেটা, সেটা মূলত হচ্ছে কি নিউটনের যে প্রথম সূত্রটা আমরা দেখেছি, সেই প্রথম সূত্রেরই আরেকটা রূপ, প্রথম সূত্র। বুঝতে পারছি? তাহলে কেস নাম্বার 1টা মূলত প্রথম সূত্র বোঝাচ্ছে। এখান থেকে বুঝতে পারছো বল যেহেতু 0 চলে আসছে, কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখান থেকে আর প্রয়োজন নেই, এটা জাস্ট থিওরিটিক্যাল বিষয় যে এটা প্রথম সূত্র। ঠিক আছে, চলো কেস নাম্বার 2তে চলে যায়। কেস নাম্বার 2তে কি বলছে? যখন ভর ধ্রুবক কিন্তু বেগ পরিবর্তনশীল। তার মানে এটা কোনটা এটা কোনটা এটা জানি চেনা চেনা লাগছে। এই যে দেখো, একটু আগে যখন আমরা উদাহরণ দেখেছিলাম না, সেই কেসটা কিন্তু এরকম ছিল, যেখানে ভর ধ্রুব ছিল, একটা এম ভরের বস্তু ইউ আদিবেগ নিয়ে ভি বেগ অর্জন করছিল, ভর কিন্তু চেঞ্জ হয়েছিল না, তাই না? এখানে একটি সিঙ্গেল বস্তু ছিল। তো এখানে ভর যদি ধ্রুব থাকে, তাহলে বুঝতেই পারছো ধ্রুব থাকলে কি হবে? ধ্রুব থাকলে ভরের যে ডিফারেন্সিয়েশন সেটা হয়ে যাবে 0, বা ডিএমডিটি যেটাই আমি বলি, ডিএমডিটি বা ডিএমডিটি বলতে পারি, ডিএমডিটি যে পার্টটা সেটা হয়ে যাবে 0। বাট এখানে আমাদের ডিডিটি অফ ভি বেগের বেগকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সেটা কিন্তু 0 হবে না। তার মানে কি এখানে ডিভিডিটি যে পার্টটা সেটা কিন্তু 0 হবে না। তাহলে এখন আসো আমরা এই সমীকরণে একটু বসিয়ে দিই। দেখো, ডিভিডিটির জায়গায় 0 বসাবো না, কিন্তু ডিএমডিটির জায়গায় 0 বসাবো। তাহলে আমার ওভারঅল সূত্রটা কেমন আসবে? এফ ইকুয়াল টু হবে এম ডিভিডিটি প্লাস ভি ইন্টু ডিএমডিটির জায়গায় কত? 0। তার মানে ওভারঅল কি আসবে? এম ডিভি ডিটি। এখন একটু ভাই এখানে একটু মনোযোগ দাও তো ভাইয়া, একটু দেখার চেষ্টা করতো। এই যে ডিভিডিটি যে পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি? সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। আর সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ঠিকই ধরেছ, ত্বরণ বলি, তাই না? তাহলে এখানে কি হবে ছোট বন্ধু? এখানে হবে এম এ। তাহলে ওভারঅল কেস নাম্বার 2 থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি, সেটা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ। তুমি বলতে পারো কেন ভাইয়া কি হলো, আপনি না বললেন এই সূত্রটা সঠিক না? আমি বলেছি এই সূত্রটা ভুল বলি না, আমি বলছি অসম্পূর্ণ। অসম্পূর্ণ কেন? দেখো, এখানে পুরো ঘটনা থেকে আমরা 4টা কেস পাবো, বুঝতে পারছো? 1টা 2টা, এবারে 3 4 তোমার জন্য ওয়েট করছে। তো এই 4টা কেসের ভিতরে এফ ইকুয়াল টু এম এ দিয়ে শুধুমাত্র একটা কেসকেই ব্যাখ্যা করা যায়, বাকি কোনো কেসকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তাই শুধুমাত্র যখন ভর ধ্রুব থাকবে তখনই এফ ইকুয়াল টু এম এর সূত্রটা অ্যাপ্লিকেবল। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এফ ইকুয়াল টু এম এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, বা এটা দিয়ে কিন্তু আমরা কোনো ম্যাথ করতে পারবো না। বুঝতে পারছি? চলো আমরা কেস নাম্বার 3 দেখে ফেলি। কেস নাম্বার 3 হচ্ছে যখন ভর পরিবর্তনশীল কিন্তু বেগ ধ্রুব। অর্থাৎ কোনো একটা সিস্টেম থেকে ভর ক্রমাগত কমে যাচ্ছে, ভর চেঞ্জ হচ্ছে, কিন্তু বেগ কিন্তু সবসময় ফিক্স থেকে যাচ্ছে। কিসের বেগ? ওই বস্তুর বেগ না, যাকে ফেলা হচ্ছে, যে জিনিসকে আমরা ফেলে দিচ্ছি সেই বস্তুর বেগটা সবসময় কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বলো তো, এখানে এম যেহেতু ভেরিয়েবল, তাহলে এখানে কি হবে? ডিএমডিটি এটা একটা নন জিরো জিনিস হবে, নন জিরো হবে, মানে জিরো হবে না। বাট বেগ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে ডিভিডিটি যে পার্টটা সেটা কিন্তু 0 হবে। তার মানে বেগ পরিবর্তনের হারটা কিন্তু 0, কিন্তু ভরের পরিবর্তনের হার 0 না। তাহলে বলো ওভারঅল সূত্রে আমরা বসিয়ে দিই, কী পাবো? দেখো, প্রথমে আসবে এম এর পার্টটা এম ইন্টু ডিভিডিটির জায়গায় কী লিখবো? 0 প্লাস এখানে কী লিখবো? ভি। ডিএমবিটির জায়গায় কি আমরা 0 লিখতে পারবো? 0 লিখতে পারবো না, কারণ আমরা দেখেছি ডিএমবিটি এখানে 0 না। তাহলে ওভারঅল সূত্রটা কী আসছে? ওভারঅল সূত্র আসবে ভি ডিএম ডিটি। দেখো, এটা কিন্তু আমাদের নতুন একটা সূত্র, এফ ইকুয়াল টু এম এ। এই সূত্রটা দিয়ে কিন্তু
যখন ভর পরিবর্তন হবে কিন্তু বেগ কনস্ট্যান্ট থাকবে, এরকম কোনো সিনারিওর ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না। ম্যাথ কিন্তু শুধুমাত্র এই সূত্র দিয়েই করতে হবে। তার মানে ভর যদি ধ্রুব থাকে এবং ভর যদি পরিবর্তন হয় এবং বেগ যদি ধ্রুব থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করবো। বুঝতে পারছি? সো এটা আমাদের কেস নাম্বার 3 সূত্র। দেখো এটা সামথিং নিউ, একটু মনে ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আর কেস নাম্বার 4টা কী হবে বলো তাহলে? কেস 4 হবে যখন ভর আর বেগ কোনোটাই মানে কোনোটাই ধ্রুবক না, দুইটাই পরিবর্তনশীল। তার মানে এখানে কি হবে বলো, এক বাক্যে যদি বলে দিই, বুঝে গেছো, ডিএমডিটি এটাও শূন্য হবে না, অ্যান্ড ডিভিডিটি যে পার্টটা সেটাও শূন্য হবে না। যেহেতু শূন্য হবে না, তার মানে ওভারঅল সূত্রটা কি আসবে? এফ ইকুয়াল টু এম ডিভিডিটি, এখানে আমরা শূন্য বসাতে পারছি না, আবার ভি ইন্টু ডিএমডিটি, এখানেও শূন্য বসাতে পারছি না। তাহলে ওভারঅল সূত্রটা এই সূত্রটা, মানে এই বেসিক সূত্রটা, সহজ কথা বলতে গেলে এটাই আসবে। তাহলে এই যে 4টা সিনারিও, এটা বোঝা খুব দরকার। এর ভিতরে প্রথম যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে জাস্ট একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা পাচ্ছি, এখান থেকে আমরা কোনো ম্যাথ করতে পারবো না। দ্বিতীয় যে সূত্রটা এফ ইকুয়াল টু এম এ, এটা দিয়ে হাজার হাজার ম্যাথ তোমরা করেছো অলরেডি, আমি জানি হাজার হাজার ম্যাথ তোমরা এটা করেছো এবং আরও অনেক ম্যাথ করা যাবে। সো এটা দিয়েও আজকে আমরা আলোচনা করবো না। আমরা আজকে মূলত আলোচনা করবো কেস নাম্বার 3 আর কেস নাম্বার 4। তবে কেস নাম্বার 4 দিয়ে যে আলোচনাটা, সেখানে ম্যাথগুলো বেশ কিছুটা জটিল হবে। সো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রথমে শুরু করবো কেস নাম্বার 3 দিয়ে। আজকে আমাদের টার্গেট হবে কেস নাম্বার 3 বোঝা, ঠিক আছে? কেস নাম্বার 4 নিয়ে আমরা আবার পরবর্তী ভিডিওতে আসবো আর কি, ঠিক আছে? তো কেস নাম্বার 3 যদি দেখার চেষ্টা করি, এখানে কি বলছে, ভর পরিবর্তনশীল কিন্তু বেগ ধ্রুবক। এরকম একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করব আমাদের পরবর্তী অংশে। মনে করো একটা গাণিতিক সমস্যা দিয়ে সলভ করি, থিওরিটিক্যাল তো কথা অনেক বললাম, সো একটা ম্যাথ দিয়েই শুরু করি আর কি, ঠিক আছে? ম্যাথটা একটু পড়ার চেষ্টা করতো। ম্যাথে কী বলছে? বলছে 500 কেজি বালু ভর্তি 1000 কেজি ভরের একটি ট্রাক 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছিল, ঠিক আছে? হঠাৎ করে ট্রাকের পিছনে সৃষ্ট একটি ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে 20 কেজি বালু ট্রাকের সাপেক্ষে 30 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যাচ্ছে বা নির্গত হচ্ছে। সেক্ষেত্রে ট্রাকের গতি কেমন হবে? তো আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, এখানে কী কী ভ্যালু দেওয়া আছে আর কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, প্রবলেম পরীক্ষায় আসলে হঠাৎ করে মানে ওইটা দেখেই ম্যাথ শুরু করাটা আসলে কখনো ভালো অ্যাপ্রোচ না। সবার প্রথমে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, দেখতে হবে কোয়েশ্চেনটাকে কী করছে, কোয়েশ্চেনটা কী সেটা তুমি জানবা, এবং তার পাশাপাশি জানবা কী কী ভ্যালু তোমাকে দেওয়া আছে, কী কী অস্ত্র। এটা একটা যুদ্ধ, তাই না? একটা ম্যাথ মানে একটা যুদ্ধ ধরে নিচ্ছি আমি। তো যুদ্ধে তোমার শেষ আউটপুটটা কী সেটা তোমার লাগবে, আর কী কী অস্ত্র তোমার হাতে আছে সেটা তোমার জানা লাগবে। তো আগে দেখার চেষ্টা করি কী কী আছে এখানে। হ্যাঁ, দেখো বলছে 500 কেজি বালু আছে একটা কিসের ভিতরে, 1000 কেজি ভরের একটি ট্রাক আছে, যেটা কিনা 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছিল। কীভাবে চলছিল? সমবেগে। এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। সমবেগে চলছিল। হঠাৎ করে ট্রাকের পিছনে একটা ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে 20 কেজি, তাহলে এখানে ইনফরমেশনটা কি, শুধু 20 কেজি না কিন্তু প্রতি সেকেন্ডে 20 কেজি এত বালু ট্রাকের সাপেক্ষে কত বেগে বের হচ্ছে? 30 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হচ্ছে। এই যে ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে এবার আমরা কি করব? এবার এই ছবিটা আঁকার চেষ্টা করবো। দেখো, ফিজিক্সের প্রবলেম সলভ করতে গেলে প্রবলেম পড়ার পরে সবার আগে যেটা করতে হবে, ইমাজিন করতে হবে প্রবলেমটা কেমন। এবং এই ইমাজিনেশন সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি যদি চিত্র আঁকাইতে পারো। তুমি একটা ফিজিক্সের প্রবলেমে যদি চিত্র আঁকাইতে পারো বা ফিগার আঁকাইতে পারো, তাহলে তোমার ম্যাথটা 50% সলভ হয়ে গেল, ঠিক আছে? সো চিত্র আঁকাইতে হবে, চিত্র অনেক সুন্দর হইতে হবে না, চিত্রটা জাস্ট বোঝা গেলেই হবে তোমার জিনিসগুলো। তো এখানে আপাতত আমি চিত্রটা একটু আগেই এঁকে ফেলছি, তোমার তো পরীক্ষা হলে হাতে আঁকবা, জাস্ট একটা ব্লক দিয়ে আঁকাইলেও চলবে, গাড়ি আঁকানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা ব্লক আঁকাইলে চলবে। তো দেখো, ধরে নিচ্ছি এখানে হলো আমাদের সেই ট্রাক, যে ট্রাকটা কি, যে ট্রাকের ভর হচ্ছে কত ভাইয়া? যে ট্রাকের ভর হচ্ছে 1000 কেজি। তার মানে এই ট্রাকের যে ভর, সেই ভরটা আমি যদি লেখার চেষ্টা করি, এখানে লিখছি এই ট্রাকের যে ভর, সেই ট্রাকের ভর হচ্ছে 1000 কেজি। এটার ভর হচ্ছে 1000 কেজি। এটার মধ্যে কি আছে ভাইয়া? এটার মধ্যে কিছুটা বালু আছে, এই যে এর ভিতরে এখানে বালু আছে, এখানে বালু, ঠিক আছে? এই বালু কতটুকু আছে এখানে? বালুর ভর কত? বালুর ভর হচ্ছে 500 কেজি। তাহলে বলো তো ওভারঅল টোটাল এই বালু সহ ট্রাকের টোটাল ভরটা কত ভাইয়া? টোটাল ভরটা হচ্ছে 1000 প্লাস 500, টোটাল 1500 কেজি, তাই না? মানে সম্পূর্ণ সিস্টেমের মোট ভরটা হচ্ছে 1500 কেজি। এইখানে এই গাড়িটা যে বেগের সামনের দিকে যাচ্ছিল, সেই বেগটা তার আদি বেগ ধরে নিতে পারি, ভি নট বললাম, বা তুমি আদি বেগ ইউও বলতে পারো। ভি নট সেটা হচ্ছে তার 5 মিটার পার সেকেন্ড। এবং নট অনলি দ্যাট, এই বেগটা কেমন বেগ ভাইয়া? এটা তার সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি। এটা কখন? বালু বের হওয়া শুরু হওয়ার আগে, মানে বালু যে মাঝখানে, এই যে দেখো পিছনে একটা তীর চিহ্ন দিয়ে কী বোঝাচ্ছি, যেখান থেকে বালু বের হয়ে যাচ্ছে, বালু বের হওয়া শুরু হওয়ার আগেই সে কিন্তু 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছিল। এখন এখান থেকে যে বালু বের হয়ে যাচ্ছে, সেটা কি বলছে? প্রতি সেকেন্ডে 20 কেজি করে বালু বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারি 20 কেজি বালু বের হয়ে যাচ্ছে
বাট এখানে আমরা লিখবো পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে বের হয়ে যাচ্ছে 20 কেজি 1 সেকেন্ডে। এবং যে বেগে বের হয়ে যাচ্ছে, যে বেগে সে বের হয়ে যাচ্ছে, সেই বেগটা কত, সেই বেগটা আমরা বলছি ভি, বা আমরা এটাকে ভি না দিয়ে ভি এস দিচ্ছি, এমনি এস, এস ফর স্যান্ড, এস ফর স্যান্ড, স্যান্ড মানে বালু আর কি, ঠিক আছে। তাহলে এই বেগটা কত, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল চিত্রটা আমরা দেখে ফেলছি, একটু আমরা দেখার চেষ্টা করি। 1000 কেজি ভরের একটা ট্রাক আছে, যার মধ্যে বালু আছে 500 কেজি ভরের, সেখান থেকে চলছিল যে সমবেগে, সেই সমবেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং হঠাৎ করে এটার পিছন থেকে একটা ফুটা হয়ে গেছে বা একটা ছিদ্র হয়ে গেছে, সেই ছিদ্র দিয়ে প্রত্যেক সেকেন্ডে 20 কেজি করে বালু বের হয়ে যাচ্ছে। তাহলে 20 কেজি পার সেকেন্ড হারে বালু বের হয়ে যাচ্ছে কত বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে। বুঝতে পেরেছি? ওকে, সো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে তাহলে এইগুলো নিয়ে আমরা কীভাবে সামনের দিকে আগাবো, কী হচ্ছে এখানে সেটা তুমি আগে ফিল করার চেষ্টা করো। দেখো যেটা হচ্ছে সেটা আমি তোমাকে আগে বোঝানোর ট্রাই করি। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা কি হচ্ছে, দেখো এইখান থেকে ফুটা হয়ে যাওয়ার কারণে যেহেতু এখান থেকে বালু বের হয়ে যাচ্ছে, তাহলে বালু যখন বের হচ্ছে তখন সে কী করছে, সে এই ট্রাকের মধ্যে একটা ধাক্কা বল দিয়ে বের হচ্ছে। তুমি বললে কেন ভাইয়া, এটা কেমন কথা? চিন্তা করো, যখন বন্দুক থেকে বুলেট বের হয়, তখন বুলেট বের হওয়ার সময় বন্দুকে একটা পশ্চাৎ বেগ দিয়ে যায় না, একটা ধাক্কা দিয়ে যায় না? বা তুমি যখন ধরে নাও যে নদীর কিনারে চলে আসছো, তুমি নৌকা থেকে লাফ দিবা, তাহলে নৌকা থেকে যদি তুমি লাফ দাও তখন তুমি কি করো, তখন তুমি নৌকার মধ্যে একটা ধাক্কা দিয়ে তুমি সামনে যাও না? তাহলে নৌকার মধ্যে তুমি ধাক্কা দিয়ে কিন্তু সামনে চলে যাচ্ছ। তাহলে এখানে যে বালু বের হয়ে যাচ্ছে, বালু বের হওয়ার সময় কি করছে ভাইয়া, বালু বের হওয়ার সময় ট্রাকের মধ্যে একটা ধাক্কা বল দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে তুমি তুমি জাস্ট নৌকার প্রবলেমটাই চিন্তা করো, যে নৌকা থেকে যেভাবে মানুষ লাভ দেয় সেভাবে চিন্তা করো। এখানে বালুকে তুমি মানুষ চিন্তা করো, তুমি এখানে ট্রাকটাকে নৌকার মতো চিন্তা করো। যখন আমাদের একজন ব্যক্তি নৌকা থেকে লাভ দিল, তখন যাওয়ার সময় সে কী করে, সে নৌকার মধ্যে যেমন ধাক্কা বল দিয়ে যায়, বালু এখানে বের হওয়ার সময় সে কী করবে, ট্রাককে ধাক্কা দিয়ে যাবে। কেন ভাইয়া? কারণ দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বালু কিন্তু ট্রাকের সাপেক্ষে 30 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তার মানে ট্রাকের বেগ যে আগের থেকে 5 মিটার পার সেকেন্ড ছিল, ওটা কিন্তু আমরা কনসিডারেশনে আনছি না। ট্রাক যখন স্থির বিবেচনা করব, সেই সাপেক্ষে বালু 30 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে। তাহলে বালুগুলো যখন বের হচ্ছে এখান থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক সেকেন্ডে কতটুকু করে বালু বের যায়, 20 কেজি করে বালু বের হয়ে যায়। যখন 20 কেজি বালু বের হয়ে যাচ্ছে 1 সেকেন্ডে, তখন সে কিন্তু একটা ধাক্কা বল ট্রাককে দিয়ে যাচ্ছে। আর এই ধাক্কা বলের জন্য এখানে যে মামা আছে, যিনি এখানে ড্রাইভার হিসাবে আছে, যিনি এখানে ট্রাকটা চালাচ্ছে, সে দেখবে যে আমি কোনো কোনো এক্সট্রা ফোর্স এখানে অ্যাপ্লাই করি না গাড়ির উপরে, কিন্তু গাড়ি না আস্তে আস্তে ফাস্ট হয়ে যাচ্ছে, মানে তার ত্বরণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কেনই বাড়লো? কারণ এটা হচ্ছে এই বালুর ধাক্কার কারণে। এখন দেখি বালু আসলে কীভাবে ধাক্কা দিচ্ছে। বালু যখন এদিকে বেরোচ্ছে, তখন পিছনের দিকে অর্থাৎ এই দিকে একটা ধাক্কা বল দিয়ে যাচ্ছে, এবং এই ধাক্কা বলের কারণে এই পুরা সিস্টেমের বা এই ট্রাকের কিন্তু বেগটা আস্তে আস্তে বাড়বে, মানে ত্বরণ হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা আসলে কোন সিনারির মধ্যে পড়ে সেটা চিন্তা করতে, এটা কোন কেজের মধ্যে পড়ছে। এটা কিন্তু আসলে এখানে কি হচ্ছে বলো তো, এই যে বালু বের হয়ে যাচ্ছে, বালু কিভাবে বের হচ্ছে, সমবেগে বের হচ্ছে, কার সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে। কিন্তু বালু যে বের হয়ে যাচ্ছে, এই কারণে টোটাল সিস্টেমে আমাদের বালুর ভর কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে বালুর একটা ভরবেগের পরিবর্তন হবে, সেই ভরবেগের পরিবর্তনের জন্য সে ট্রাকের উপর একটা ধাক্কা বল প্রয়োগ করবে। মানে কী ভাই, আপনি না বলছেন যে মানে ধাক্কা দিলে বা বল দিলে ভরবেগের পরিবর্তন হয়? হ্যাঁ, বল দিলে যেরকম ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তন হলেও কিন্তু একটা ধাক্কা বল অনুভূত হয়। মানে এটা ভাইস ভার্সা, মানে উল্টা প্রসিডিওর। অর্থাৎ বল দিলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, আবার উল্টা কথা, ভরবেগের পরিবর্তন হলে সে কিন্তু একটা ধাক্কা বলও দিবে। ঠিক আছে না? যেমন একটা বস্তু এক জায়গায় আছে, একটা ফুটবল আছে, তুমি তাকে একটা ধাক্কা বল দিছো, তাহলে কী হবে, ফুটবলটা গড়িয়ে সামনে চলে যাবে, তার মানে তার ভরবেগ কী হলো, ইনক্রিজ হলো বা বেড়ে গেল। ঠিক উল্টাভাবে ওই ফুটবলটা যে একটা দেয়ালে যে ধাক্কা খেলো এবং খেয়ে থেমে গেল, তাহলে তার আবার কি ভরবেগের পরিবর্তন হলো না? এবার কিন্তু ফুটবলটা দেয়ালের উপরে ধাক্কা বল দিছে। সো প্রথম ক্ষেত্রে যখন আমি পা দিয়ে বল প্রয়োগ করেছি, তখন কিন্তু আমার দেওয়া ফোর্সটা হচ্ছে রিজন, আর ফুটবলের বেগ বেড়ে যাওয়াটা হচ্ছে ইফেক্ট, তাই না? ঠিক দ্বিতীয় ক্ষেত্রে ফুটবলের থেমে যাওয়াটা হচ্ছে রিজন বা কজ, আর ইফেক্টটা হচ্ছে ফুটবল দেয়ালের উপর ধাক্কা বল দিচ্ছে। সো এটা কিন্তু ভাইস ভার্সা হতে পারে। সো বল প্রয়োগ করে ভরবেগের পরিবর্তন, অথবা ভরবেগের পরিবর্তনের জন্য একটা ধাক্কা বল প্রযুক্ত হতে পারে। বুঝতে পেরেছি? সো এখানে এই ঘটনাটাই ঘটেছে, এখানে বালুর ভরবেগের পরিবর্তন হচ্ছে, এটার জন্য ট্রাকের উপরে একটা ধাক্কা বল অনুভূত হচ্ছে। এখন নিউটনের সেকেন্ড ল আমাদের কি বলছে? নিউটনের সেকেন্ড ল আমাদেরকে যেটা বলছে, দেখো সেই কথাটা আমাদের এখানে লেখা আছে। নিউটনের সেকেন্ড ল যেটা বলছে, আমরা এখান থেকে একটু মুছে দিচ্ছি। নিউটনের সেকেন্ড ল বলছে যে বালুর যে ভরবেগের পরিবর্তন হবে, সেই পরিবর্তনের হার হবে কি, নির্গত বালু কর্তৃক
অবশিষ্ট বালু বিশিষ্ট ট্রাকের উপরে ধাক্কা বল। খুব কঠিন কথা, দাঁত ভেঙে গেল না? আমরা একটু ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করি। দেখো, বালুর ভরবেগের পরিবর্তনের হার মানে এই যে এখানে যে বালু আছে সেই বালু যে বের হয়ে গেল তার যে ভরবেগের পরিবর্তন হলো সেটা হলো কি নির্গত বালু কর্তৃক, কার কর্তৃক? নির্গত বালু কর্তৃক। এখানে একটু খেয়াল করো, এটা নির্গত বালু কর্তৃক কার উপরে? অবশিষ্ট বালু বিশিষ্ট ট্রাকের উপরে। অবশিষ্ট বালু বিশিষ্ট ট্রাকের উপরে ধাক্কা বল। আমি যদি এভাবে চিন্তা করি, তুমি নৌকার উদাহরণ তো সবাই বোঝো, আশা করা যায়। নৌকার উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। একটা নৌকায় 10 জন ব্যক্তি আছে, অল 10 পিপলস আর ওয়েটিং টু জাম্প। এরা 10 জনে জাম্প করার জন্য প্রস্তুত, বাট অ্যাট এ টাইম একজন করে জাম্প করার জন্য মাঝি সবাইকে রিকোয়েস্ট করলো। তাহলে চিন্তা করো তো, প্রথম যে ব্যক্তি নৌকা থেকে লাভ দিল, যে আমি মনে করি প্রথম ব্যক্তি, আমি যে লাভ দিলাম, লাভ দিলে কী করলাম? নৌকার উপর ধাক্কা দিয়ে গেলাম না? নৌকার উপরে ধাক্কা দিয়ে আমি সামনে চলে গেলাম। এখন আমার প্রযুক্ত এই ধাক্কা বলটা কার উপরে কাজ করেছে? শুধু নৌকার উপরেই কি? নৌকার মধ্যে বাকি 9 জন এখনও আছে না? তারপর নৌকা সহ ওই 9 জন সহ মাঝি সহ টোটাল সিস্টেমটার উপরেই কিন্তু ধাক্কা বলটা কাজ করছে। তার মানে কি আমি এভাবে বলতে পারি যে কোনো একজন ব্যক্তি কর্তৃক প্রযুক্ত ধাক্কা বল বা আমার ভরবেগের পরিবর্তনের কারণে তো আমি ধাক্কা দিয়েছি, বা ধাক্কা দিয়ে আমি আমার ভরবেগের পরিবর্তন করেছি। তাহলে যে পরিমাণ ধাক্কা দিয়ে আমি ভরবেগের পরিবর্তন করেছি, ওই ধাক্কাটা কার উপর কাজ করেছে? অবশিষ্ট ব্যক্তি বিশিষ্ট যে নৌকা, অবশিষ্ট ব্যক্তি কয়জন? 9 জন। ওইটা সহজে নৌকা, তার উপর কাজ করছে না? তার মানে যখন সেকেন্ড ব্যক্তি লাভ দিবে, সে যে ধাক্কা বলটা দিবে, সেই ধাক্কা বলটা কয়জনের উপর কাজ করবে? কার উপরে কাজ করবে? বাকি 8 জন ব্যক্তি আর নৌকা, তার উপরে কাজ করবে। তৃতীয় ব্যক্তি যখন লাভ দিবে, তখন তার দেওয়া ধাক্কা বলটা বাকি 7 জন ব্যক্তি সহ নৌকার উপরে কাজ করবে। চতুর্থ ব্যক্তি লাভ দিলে বাকি 6 জন সহ নৌকার উপরে কাজ করবে। তাহলে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যদি একজন করে ব্যক্তি লাভ দেয়, তাহলে প্রত্যেক মুহূর্তে কিন্তু একটা ধাক্কা বলের কাজ করবে, এবং সেটা কিন্তু পরিবর্তিত ভরের সিস্টেমের উপরে কাজ করবে। পরিবর্তিত ভরে মানে কি? দেখো ভাইয়া, একজন লাভ দিছে, আছে কয়জন? 9 জন। তাহলে 9 জনের ভর আর নৌকার ভর, এটা হবে টোটাল সিস্টেমের ভর। তারপরে দ্বিতীয় ব্যক্তি লাভ দিছে, এখন আছে কয়জন? 8 জন। 8 জন সহ টোটাল নৌকার ভর হবে একটা। তারপরে তৃতীয় ব্যক্তি যখন লাভ দিচ্ছে, তখন থাকবে কয়জন? 7 জন। 7 জন সহ নৌকার ভর হবে একটা। তার মানে যতই ব্যক্তি লাভ দিতে থাকবে, টোটাল সিস্টেমের ভর কত? তো কি কমতে থাকবে না ভাইয়া? তাহলে টোটাল সিস্টেমের ভর কিন্তু আস্তে আস্তে কমছে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা কি বলবো, যে এই যে বালু যে বের হয়ে গেল, তার ভরবেগের পরিবর্তনের হার সেই বালু কর্তৃক, মানে নির্গত বালু কর্তৃক যে বালুটা বের হয়ে গেল তার কর্তৃক, মানে যে ব্যক্তি লাভ দিল তার দ্বারা অবশিষ্ট বালু বিশিষ্ট, তার মানে অবশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ট্রাককে চিন্তা করো নৌকা, তাহলে অবশিষ্ট ব্যক্তি বিশিষ্ট নৌকার উপরে ধাক্কা বল। বিষয়টা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, আশা করা যায় ক্লিয়ার হলো। তাহলে তোমরা এটা আরও একবার শোনার চেষ্টা করবা যে বিষয়টা কী, এবং ইমাজিন করার চেষ্টা করবা। নৌকার উদাহরণটা দিয়ে চিন্তা করবা যে ওই নৌকার মধ্যে তুমিও একজন, তুমি লাভ দিছো, কী হচ্ছে ইমাজিন করবা। ইমাজিনেশনের এরিয়া অনেক বড় করে ফেলতে হবে, আর তাই না? ইমাজিনেশনে কোনো সীমা থাকা যাবে না। এনিওয়ে, সো দেখো এখান থেকে তাহলে আমরা কি বলছি, এই যে বালু, এই বালুর ভরবেগের পরিবর্তনের হার নির্গত বালু কর্তৃক অবশিষ্ট বালু বিশিষ্ট ট্রাকের উপরে ধাক্কা বল। তাহলে কি আমরা বলতে পারি যে এই বালুর ভরবেগের পরিবর্তনের হার মানে কি? পরিবর্তন হার আমরা কেমনে বের করি? ডিডিটি কার? বালুর ভরবেগের, সেটা ইকুয়াল টু এই ধাক্কা বলটা হচ্ছে এফ। কেন আমরা এটা একবার লিখতে পারছি? কারণ আমরা জানি কে ইকুয়াল টু 1। আসলে প্রপোর্শন তো লেখা উচিত ছিল, বাট প্রপোর্শন না লিখে আমরা ডিরেক্ট সমান লিখছি, বিকজ কে ইকুয়াল টু 1, আমরা কে ইকুয়াল টু 1 এখানে বসিয়ে দিলাম, কারণ এটা নিয়ে আর আলোচনা ব্যাক ফুটে যাচ্ছি না। এবার আসি, এখানে যে ভরবেগের পরিবর্তন সেটাকে আমরা কি লিখবো? ডি ডিটি এম আর ভি, এটা ইকুয়াল টু হবে এফ। এবার আসি, এবার এখানে চিন্তার ব্যাপার আছে। এখানে তাহলে খেয়াল করো ছোট্ট বন্ধু, এখানে আমরা যে সমীকরণ লিখেছি সেই সমীকরণের মধ্যে আমরা একটা সমান সাইন দিয়েছি না? সমানের বাম পাশে কি আছে? বাম পাশে একটা অংশ আছে আর ডান পাশে একটা অংশ আছে। ডান পাশে যে অংশটা সেটা হচ্ছে ধাক্কা বল। বল, এই বলটা কার উপরে কাজ করেছে? ট্রাকের উপরে। কে দিছে? বালু। আর বাম পাশে যে ভরবেগের পরিবর্তন হার সেটা কার? সেটা হচ্ছে বালুর। তাহলে বাম পাশে হচ্ছে বালুর ভরবেগের পরিবর্তনের হার, ডান পাশে হচ্ছে ওই বালু কর্তৃক ট্রাকের উপরে ধাক্কা বল। বুঝতে পারছি? মানে তুমি যদি ওই উদাহরণটা চিন্তা করো যে একটা ফুটবল গড়িয়ে গড়িয়ে গিয়ে একটা দেয়ালে ধাক্কা দিল, তাহলে ফুটবলটা কি থেমে গেল না? তাহলে ভরবেগের পরিবর্তন হলো কার? ফুটবলের। ধাক্কা বলটা দিল কার উপরে? দেয়ালের উপরে। তাহলে ফুটবলের ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু দেয়ালের উপরে ফুটবল কর্তৃক ধাক্কা বল। তাহলে এ পাশে থাকবে ফুটবল ভরবেগের পরিবর্তনের হার অংশে, এ পাশে থাকবে ধাক্কা বল। এবার কি বুঝতে পারছো? ভরবেগের জায়গায়, মানে তুমি ফুটবলের জায়গায় চিন্তা করবে বালু, এসে বালুর ভরবেগের পরিবর্তন হার, এ পাশে থাকবে হচ্ছে ধাক্কা বল। কার উপরে? ওখানে ফুটবলের ক্ষেত্রে দেয়ালের উপরে, আর এখানে ট্রাকের উপরে। ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো, এইখানে যে বালু আছে, বালু কিন্তু সব সময়
30 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে, এবং 30 মিটার পার সেকেন্ড বেগটা কিন্তু এক প্রকার সমবেগ। সমবেগ মানে কি, মানে সব সময় ট্রাকের সাপেক্ষে সে কিন্তু 30 মিটার পার সেকেন্ড বেগেই বের হচ্ছে। তার মানে ট্রাকের সাপেক্ষে বালু নির্গমনের যে বেগ, সেই বেগটা কিন্তু সবসময় 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে দেখো, আমরা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা সুবিধা হয়, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবা। এখানে আমরা যদি বলি বালুর ভর, একটু ইনফরমেশনগুলো একটু গ্যাদার করি। বালুর ভর, যেটা বালুর ভর, সেটাকে আমরা MS দিয়ে লিখছি। MS মানে ম্যাস অফ স্যান্ড। সেটা কত? সেটা হচ্ছে 500 কেজি। এখানে যদি বলি আমরা ট্রাকের ভর, ট্রাকের ভর, ট্রাকের ভর কেমন? এম 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 টি দিয়ে লিখবো? আচ্ছা, টি দিয়ে না লিখি, ধরলাম M0 ধরলাম আর কি, M0। হ্যাঁ, ট্রাকের ভর হচ্ছে কত? 1000 কেজি। তাহলে মোট ভর কত? মোট ভর মানে কিসের ভর? টোটাল সিস্টেমের ভর। সেটাকে আমি M ক্যাপিটাল ডি দিয়ে লিখছি। সেটা কত? সেটা হচ্ছে আমাদের এখানে 1000 কেজি প্লাস এখানে 500 কেজি, যেটা আমরা শুরুতেই বলছিলাম, তাহলে টোটাল 1500 কেজি। 1500 কেজি। আর এখানে বালু নির্গমনের যে হার, বালু নির্গমনের হার, সেটা কত? সেটাকে আমরা বলবো ডিএমডিটি, সময় সাপেক্ষে ভরের পরিবর্তনের হার। কারণ যতটুকু বালু বের হয়ে যাচ্ছে, অতটুকু বালু তো টোটাল সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে না। তার মানে বালুর টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমের কিন্তু ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাই না? ভরের পরিবর্তন হচ্ছে। তাহলে ভরের পরিবর্তনের হারটা কত হয়? 1 সেকেন্ডে কত? 20 কেজি পার সেকেন্ড। তাহলে 20 কেজি পার সেকেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই 20 কেজি পার সেকেন্ডটা, এটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমের বা বালুর ভরবেগের পরিবর্তনের হার। সরি, ঠিক আছে, ভরের পরিবর্তনের হার, বালু নির্গমনের হার বলতে পারি, বালু নির্গমনের হার। এবং বালু নির্গমনের যে বেগ, ভাইয়া, যে বেগে বের হবে, সেটাকে আমরা VS দিয়ে লিখছি। সেটা কত? সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বালু যে বের হচ্ছে সবসময় কিন্তু একই বেগে বের হচ্ছে, কিন্তু তার ভরটা একই থাকছে না। দেখো, প্রথমে কত আছে? প্রথমে 500 কেজি আছে। তারপরে 1 সেকেন্ডে যদি 20 কেজি বালু বের হয়ে যায়, তাহলে থাকবে কত? 480 কেজি। তারপরে 1 কেজি যদি বের হয়ে যায়, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 460 কেজি। তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে 20 কেজি করে বালু বের হয়ে যাচ্ছে না? তাহলে বালুর কিন্তু ভরে পরিবর্তন হচ্ছে, কিন্তু যে বেগে বের হচ্ছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে ভর আর বেগ দুইটাকে এখন আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু বেগ যেটা, যে বেগে বালু বের হচ্ছে, সেটা কিন্তু এখানে কি থাকছে ভাইয়া? সেটা কিন্তু ধ্রুবক থাকছে। যদি ধ্রুব থাকে, অর্থাৎ বেগ যদি ধ্রুব হয়, কিন্তু ভর যদি চেঞ্জ হয়, দেখো ভর চেঞ্জ হচ্ছে না, কারণ প্রথম 1 সেকেন্ডে 20 কেজি বেরোচ্ছে, তারপর আরও 20 কেজি, তারপর আরও 20 কেজি, এবার বেরোতে মানে একটা ডোমায় কী হবে? বালু সব শেষ হয়ে যাবে আর কি, তাই না? তার মানে হচ্ছে ভর চেঞ্জ হচ্ছে, বাট যে বেগে বালুটা বের হয়ে আসছে সেই বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ দেখো, এখানে এই ভি যেটা, সেটা কিন্তু থাকছে কনস্ট্যান্ট, কিন্তু এম যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে বলতো এটা কোন কেজের মধ্যে পড়ে? আমরা যদি দেখার চেষ্টা করি, দেখো এখানে আমাদের 4টা কেজ ছিল, সেই 4টা কেজের ভিতরে আমাদের যে 3 নম্বর কেজটা ছিল, এখানে দেখো তো কী হয়েছে, এখানে ভর চেঞ্জ হচ্ছিল, কিন্তু বেগ কী ছিল? বেগ ছিল ধ্রুবক। বেগ যেহেতু এখানে ধ্রুবক, আর ভর হচ্ছে পরিবর্তনশীল, ভর পরিবর্তনশীল, বেগ এখানে ধ্রুবক, তাহলে এই সিনারিওটা আমাদের পরের সিনারিওটা না? তার মানে এই সিনারিওতে এসে আমাদের পরের যে ম্যাটটা আমরা দেখতে পাচ্ছি, সেই সিনারিওতে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি? সেখানে হচ্ছে ভরটা হলো আমাদের পরিবর্তনশীল, কিন্তু বেগটা হলো কনস্ট্যান্ট। তাহলে ওভারঅল আমাদের কি আসবে ভাইয়া? এখান থেকে তুমি জানো কেস নাম্বার 3তে কি আসে? ভি ডিএমডিটি। তবে এখানে ভিকে আমরা VS দিয়ে প্রকাশ করব। VS কেন? কারণ এই যে বালু নির্গমনের যে বেগ, তাকে আমরা VS দিয়ে প্রকাশ করেছি, তাই না? তাহলে VS ইন্টু ডিএমডিটি, সেটা ইকুয়ালটা হবে এখানে ট্রাকের উপরে প্রযুক্ত ধাক্কা বল। তাহলে ট্রাকের উপরে কী পরিমাণ ধাক্কা বল কাজ করছে যদি ভাইয়া দেখি, তাহলে VS বেগে যদি বের হয় বালু, এবং প্রত্যেক সেকেন্ডে যদি DMDT করে বালু বের হয়ে যায়, তাহলে এই সূত্র থেকে আমরা কি বের করতে পারবো ছোট্ট বন্ধু বলো? এখান থেকে আমরা ট্রাকের উপরে কী পরিমাণ ধাক্কা বল কাজ করছে সেটা খুব ইজিলি বের করতে পারবো। চলো তো দেখি কেমন আসে। এখানে বালু বের হচ্ছে কত বেগে ভাইয়া? 30 মিটার পার সেকেন্ড বেগে। 1 সেকেন্ডে কতটুকু বালু বের হচ্ছে? 20 কেজি। বলো তো 30 ইন্টু 20 কত হয়? ঠিকই ধরেছো, 600 নিউটন। তাহলে এখানে কি হচ্ছে ছোট্ট বন্ধু? কি পেলা? এই যে বালু যে বের হয়ে যাচ্ছে না, এইটার জন্য ট্রাকের উপরে টোটাল যে বলটা কাজ করছে, সেই বলটা কত? সেই বলটা হচ্ছে 600 নিউটন। তাহলে এই 600 নিউটন ধাক্কার জন্য এখন ট্রাকটা কি হবে? এসিলারেটেড হবে, তার বেগ ধীরে ধীরে বেড়ে যাবে, তার ত্বরণ হবে।
তাই না ভাইয়া? সো চলো আমরা একটু ফার্দার ক্যালকুলেশনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে আমরা অলরেডি যে ইনফরমেশনগুলো পেয়েছি, এখানে যে বেগে সে সামনে যাচ্ছে সেটা তো আমরা অলরেডি জানি, সেটা 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। পিছনের দিকে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, এক সেকেন্ডে যাচ্ছে 20 কেজি পার সেকেন্ড হারে বের হচ্ছে। এবং এখানে একটা ধাক্কা বল কাজ করছে, যে ধাক্কা বলটা এখানে কাজ করছে ট্রাকের উপরে, সে ধাক্কা বলটা হচ্ছে ভিএস ডিএম ডিটি। তার মানে এখানে 30, মানে ওভারঅল আমি উত্তরটা তো পেয়ে গেছি, সো আমি আর এটা দেখাচ্ছি না, আগের বার তো দেখাইলামই। সো এখানে কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 600 নিউটন। তাহলে 600 নিউটন বলের জন্য ট্রাকটার ত্বরণ হবে আর কি। এখন যদি বলি যে আচ্ছা ভাইয়া তাহলে ট্রাকের ত্বরণটা কত, বলো ট্রাকের ত্বরণ কত হবে? ট্রাকের ত্বরণ হবে A=F/m, এটা আমরা জানি, বলকে ভর দ্বারা ভাগ করে দিয়ে ত্বরণ পাওয়া যাবে। বলটা কত? 600 নিউটন। ভরটা কত? 1500 কেজি, কারণ ট্রাক সহ বালু সহ টোটাল ভরটা কত? 1500 কেজি। তাহলে এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা। ওয়েট, এখানে তুমি যে 1500 লিখলা, কি বুঝে লিখলা? 1500 তো টোটাল ভর, কিন্তু প্রত্যেক সেকেন্ডে বালু বের হয়ে গেছে না? তাহলে এক সেকেন্ডে যদি বালু বের হয়ে যায়, তাহলে কি আর বালু 500 কেজি আছে? বালু তো থাকবে কত? 480 কেজি। ট্রাক থেকে কোনো পার্টস খুলে পড়ে গেছে না, তাহলে ট্রাকের ভর 1000 কেজি, তাহলে 1000 প্লাস 480 টোটাল কত হবে? 1480 হবে না ভাইয়া? এখন তার মানে কি ভাইয়া, যখন 2 সেকেন্ড হবে তখন তো আরও 20 কেজি বের হয়ে যাবে, তাহলে টোটাল সিস্টেমের ভর তো আরও কিছুটা পরিবর্তন হবে, তাহলে তখন কি ত্বরণের মান আবার চেঞ্জ হবে? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। দেখো এখানে কি হচ্ছে, এখানে যে তুমি ত্বরণের মানটা বের করছো, এই ত্বরণটাকে আমি A0 বলতে পারি। A0 মানে কি? A0 মানে হচ্ছে এই ত্বরণটা হলো বালু নির্গমন শুরুর মুহূর্তে একদম শুরুতে ত্বরণটা কত সেটা কিন্তু এটা। কারণ এখানে এই বলের মান যেটা 600 নিউটন, এটা এখানে কনস্ট্যান্ট থাকবে। কেন কনস্ট্যান্ট থাকবে ভাইয়া? কারণ এই 600 আসছে কোথা থেকে? এক হলো ভিএস থেকে, আর একটা হচ্ছে ডিএমবিটি থেকে। এখন ডিএমবিটি যে পার্টটা এক সেকেন্ডে কতটুকু বালু বের হয়ে যাবে, সেটা তো সবসময় 20, এটা তো অলওয়েজ 20। আর কত বেগে বের হচ্ছে, এটা কত? এটা তো অলওয়েজ 30। তাহলে এটা 30ও চেঞ্জ হচ্ছে না, 20ও চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কিন্তু অলওয়েজ 600 নিউটনের বলই কাজ করবে। তাহলে 600 নিউটন বল, এটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু ভরটা এখানে কনস্ট্যান্ট না। শুরুতে একরকম ভর থাকবে, পরে কিন্তু ভরটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, যতই বালু বেরোতে থাকবে ততই কিন্তু টোটাল সিস্টেমের ভরটা আস্তে আস্তে কমতে থাকবে। তখন একই বল দিয়ে কিন্তু আমি এখানে বেশি ত্বরণ পাবো। বুঝতে পারছি? তার মানে এটা কোন উদাহরণ বুঝতে পারছো? ওই যে সেই রিক্সার উদাহরণ না, রিক্সা থেকে যেমন একজন পড়ে গেল, তখন একই বল প্রয়োগ করা হচ্ছিল, রিক্সাওয়ালা মামা একই পরিমাণ বল দিচ্ছিল, কিন্তু ত্বরণটা এবার বৃদ্ধি পাবে, কারণ টোটাল সিস্টেমের ভরটা কমে গেছে। এখানে কি হবে ভাইয়া? এখানে শুরুতে তাহলে তার ত্বরণটা কত আসছে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, তুমি যদি 600কে 1500 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি দেখবা এখান থেকে যে ত্বরণটা আসবে সেটা হবে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে যাবা, দেখবা কেমন আসে, দেখবা এখানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি তুমি বলো আচ্ছা ভাইয়া তাহলে 1 সেকেন্ড পরে ত্বরণটা কেমন হবে, বলো 1 সেকেন্ড পরে ত্বরণটা কেমন হবে? A1 হবে। ত্বরণটা কেমন হবে? বল তো F থাকবে, এখানে আমরা কি লিখবো? M1। M1 মানে কি? 1 সেকেন্ড পরে ভরটা। তাহলে আসলে এখানে কত? এটা তো জানো, এটা 600 নিউটনই হবে। কিন্তু বলো ভাইয়া কি হবে? এখানে কি আর 1500 হবে? এখানে হবে বলো কত? 1480 কেজি, কারণ 20 কেজি তো বের হয়ে গেছে, তাই না ভাইয়া? তাহলে দেখো এখান থেকে ত্বরণের মান যদি তুমি বের করে দেখো, দেখবে এখানে ত্বরণের মানটা আরও একটু বেশি আসবে, 0.4 থেকে আরও একটু বেশি একটা ভ্যালু আসবে। ঠিক একইভাবে তুমি 2 সেকেন্ড পরে যদি বের করো, তাহলে আসবে তোমার A2 ইকুয়াল টু কত আসবে? F/m2 তুমি করবা, এখান থেকে তুমি 600কে তুমি এরপরে ভাগ করবা কত দিয়ে? 1460 দিয়ে, তাহলে তুমি এখান থেকে আবার একটা ভ্যালু পাবা। তার মানে এভাবে তোমার ত্বরণের মান কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে দেখো তো, ত্বরণের মান অলওয়েজ কী হবে? এরপরে সামথিং থাকবে, তার মানে কি ত্বরণের মান অলওয়েজ বাড়তে থাকবে, তাই না? ত্বরণের মান কিন্তু অলওয়েজ বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে তার মানে কি ত্বরণের মান বাড়তে 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 একদিন কি অসীম হয়ে যাবে ভাইয়া? উত্তর হচ্ছে না, অসীম কিন্তু হবে না। কেন ভাইয়া অসীম কেন হবে না? ওকে ওকে বাধা দিল কে? দেখো ঠান্ডা মাথায় বোঝো, ত্বরণের মান কেন বাড়ছে? বল কি বাড়ছে? না, বল বাড়ছে না। তাহলে কি বাড়ছে? কিছুই বাড়ছে না। তাহলে কি হচ্ছে? ভর কমছে। তার মানে আসলে দেখো ত্বরণের মান কিন্তু দুইভাবে পরিবর্তন হতে পারে, বল বাড়লেও পরিবর্তন হতে পারে, আবার ভর কমলেও পরিবর্তন হতে পারে। এখানে কি বল বাড়ছে? বল বাড়ছে না, কি হচ্ছে? ভর কমছে। তাহলে ভর কমার মধ্য দিয়ে ত্বরণের মান আস্তে আস্তে বাড়ছে। এখন ভর কমছে মানে কি? বালু বের হয়ে যাচ্ছে। 1 সেকেন্ডে কতটুকু বালু বেরোচ্ছে?
20 কেজি, 2 সেকেন্ডে 40, 3 সেকেন্ডে 60, 4 সেকেন্ডে 80, 5 সেকেন্ডে 100, এভাবে বালু বের হচ্ছে, কি চলতেই থাকবে। এই কি কখনো শেষ হবে না? শেষ হবে কখন? যখন বালু শেষ হয়ে যাবে। এখন বলো বালু কতটুকু আছে? 500 কেজি না? 1 সেকেন্ডে যদি 20 কেজি করে বালু বের হয়ে যায়, যে 20 কেজি বালু যদি 1 সেকেন্ডে বের হয়ে যায়, তাহলে 500 কেজি বের হতে টোটাল কতটুকু টাইম লাগবে বলো তো? এই যে 500 না, 500কে আমরা 20 দ্বারা ভাগ করে দিব, তাহলে টোটাল কত হবে বলো? কত হবে? এই যে 25 সেকেন্ড না, 500কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাবো 25। তাহলে 25 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ বালুটাই কিন্তু এখান থেকে বের হয়ে আসবে, তাই না ভাইয়া? তার মানে 1 সেকেন্ডে 1 কেজি, 1 সেকেন্ডে 20 কেজি, 2 সেকেন্ডে 40 কেজি করতে করতে 25 সেকেন্ড যখন পার হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো বালু অবশিষ্ট এখানে থাকবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এভাবে A2 A3 এভাবে করতে করতে তুমি শেষ পর্যন্ত কি আসতে পারো, এখানে A20 আসতে পারো, এভাবে একটা ভ্যালু পাবা তুমি এখান থেকে। হ্যাঁ, তুমি এভাবে করতে করতে শেষ পর্যন্ত কত আসবে? A25-এ চলে আসবা। তার মানে একদম শেষ 25তম সেকেন্ডে ত্বরণের মানটা কত হবে সেটা দেখো তো, সেটা বের করতে পারি কিনা। এফ এখানে কি হবে? M25, মানে 25তম সেকেন্ডে যে আমার ভরটা থাকবে সেটা, তাহলে এটা কত হবে? এটা হবে 600। আচ্ছা চিন্তা করো, 1 সেকেন্ডে যদি 20 কেজি করে বের হয়, তাহলে 2 সেকেন্ডে 40 কেজি, তাহলে 25 সেকেন্ডে কত গেছে? আরে বাবা, এত চিন্তা করার কিছু আছে? 25 সেকেন্ডে পুরা বালুটাই বেড়েছে। পুরা বালু মানে কত? 500 কেজি। তাহলে এখানে ট্রাকের মধ্যে আর কি কোনো বালু আছে? কোনো বালু নাই। এখন কি আছে? শুধু ট্রাকের ভর আছে। তার মানে এই একদম লাস্ট মোমেন্টে সেখানে কত হবে? শুধুমাত্র 1000। তাহলে বলো তো, এইখান থেকে তো হিসাব করতে পারছো নাকি? কত? ত্বরণটা হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যান ইউ ফিল দ্য জার্নি? ত্বরণের জার্নিটা বুঝতে পারছো? একদম শুরুতে যখন এই যে এখানে বালু নির্গমন মাত্র শুরু হয়েছে যে মোমেন্টে, মানে এই মোমেন্টে, সেখানে যেখানে ত্বরণ ছিল 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একদম শেষ এখানে আমরা বলতে পারি যে বালু নির্গমন শেষের মুহূর্তে, একদম লাস্ট মোমেন্টে যেখানে বালু নির্গমন শেষ হয়ে যাচ্ছে, সেই মোমেন্টে ত্বরণের মান হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই গাড়িটার ত্বরণ 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে, এই যে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে বাড়তে 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 কী হচ্ছে ভাইয়া? 0.6 পর্যন্ত চলে গেছে। তাহলে বলো তো, তুমি বলো, এই বস্তুর গতিটা কি সমবেগ বলতে পারি? গাড়ির বেগটা কি, ট্রাকের বেগ কি সমবেগ হবে? অবশ্যই সমবেগ না, কারণ ত্বরণ হচ্ছে মানে কি, অবশ্যই তার বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে সে সুষম ত্বরণে চলছে। ওয়েট, সুষম ত্বরণ কি বলতে পারি? যখন কোনো বস্তু সুষম ত্বরণে চলে, তখন তার ত্বরণের মানটা অলওয়েজ সেম থাকে। এখানে কি ভাই ত্বরণের মান সবসময় সেম ছিল? ত্বরণের মান কিন্তু সবসময় সেম ছিল না। তুমি দেখতেই পাচ্ছ ত্বরণের মান কোথায় ছিল? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে ফাইনালি কত হচ্ছে? 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক বাক্যে যদি আমি বলি যে ট্রাকের গতিটা কেমন হবে, যে কোয়েশ্চেন তোমাকে এখানে বলা হচ্ছে, ট্রাকের গতি কেমন হবে, বলো কেমন হবে? ট্রাকটা অসম ত্বরণে গতিশীল হবে। কিভাবে গতিশীল হবে? অসম ত্বরণে বা নন ইউনিফর্ম এক্সিলারেশনে গতিশীল হবে। তাহলে আমরা বলবো যে ট্রাকটি তাহলে কি করবে ভাইয়া? সবার প্রথম যে উত্তর, ট্রাকটি অসম ত্বরণে গতিশীল হবে। ট্রাকটার ত্বরণ কেমন হবে? অসম ত্বরণে গতিশীল হবে। অর্থাৎ ত্বরণের মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে না, ত্বরণের মানটা আস্তে 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 বাড়তে থাকবে। এবং তুমি যদি এখান থেকে একটা গ্রাফ অঙ্কন করো, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে যদি তুমি একদিকে ত্বরণ দাও আর একদিকে যদি তুমি সময় দাও, তাহলে সময়ের সাপেক্ষে ত্বরণের এই যে গ্রাফ, মানে সময় সাপেক্ষে ত্বরণের যে গ্রাফটা, সেটা কেমন হবে? সেটা একটা সরলরেখা, পরিবর্তনশীল হবে আর কি, ঠিক আছে? এবং দেখো এখানে কত হবে? এখানে তোমার ত্বরণের মান হবে 0.4, ধরুন ত্বরণকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশ করছি। তাহলে 0.4 থেকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, মানে কোথায়? এখানে এসে তার ত্বরণের মান কত হবে? 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কত হয়? এখানে হচ্ছে t=0 ধরতে। t=0 মানে কি? t=0 মানে হচ্ছে এখানে বালু নির্গমন শুরু, এখানে বালু নির্গমন শুরু হলো আর কি। আর এই পয়েন্টে কি হচ্ছে ভাইয়া? এই পয়েন্টে আমরা বলছি বালু নির্গমন শেষ। তাহলে এখানে এসে বালু নির্গমন শেষ হয়ে যাচ্ছে এই পয়েন্টে এসে, তাই না? এখানে তার মানে এখানে টি ইকুয়াল টু কত বলো তো? 25 সেকেন্ড না? যেহেতু টিকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি, তাহলে এইখানে টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু 0 মানে কি? এখানে টি ইকুয়াল টু 0 মানে একদম শুরুর অংশটা, একদম শুরুতে যখন বালু নির্গমন মাত্র শুরু হচ্ছে, স্টপওয়াচ সেখান থেকে শুরু করছি, আর স্টপওয়াচ শেষ করছি কোথায়? যেখানে সে বালু নির্গমন শেষ হয়ে গেছে। তাহলে বালু নির্গমন শেষ হতে কত সময় লাগছে? 25 সেকেন্ড, কারণ 1 সেকেন্ডে 20 কেজি করে বের হয়। তাহলে একদম 25 সেকেন্ডে এসে, মানে এখানে এসে তার ত্বরণের মান বাড়তে 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 হয়ে গেছে কত? 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হবে ত্বরণ বনাম
সময়ের গ্রাফ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ত্বরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে অসম ত্বরণের ক্ষেত্রে। এখানে ত্বরণের মানটা অলওয়েজ একটা নির্দিষ্ট রেটেই বাড়ছে। আমরা এখান থেকে যেমন ভ্যালুগুলো পেয়েছি আর কি, এখানে প্রথমে পেয়েছি 0.4, তারপরে 0.4-এর পর আর একটু বড় ভ্যালু পাবো, তারপরে এখানে 0.5 পয়েন্ট সামথিং পাবো। এই ভ্যালুগুলো যদি আমি এখানে এক এক করে বসাইতে থাকতাম তাহলে শেষ পর্যন্ত আমি এরকম একটা সরল রেখা পেতাম। বুঝতে পারছি? তাহলে এটা ত্বরণ বনাম সময়ের একটা গ্রাফ। তাহলে বলো তো ভাইয়া, আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে এখানে আমাদের ভাইয়া বেগটা কেমন হতো, মানে সময় বনাম যে বেগটা আমি পাইতাম আর কি, সময় বনাম বেগের যে গ্রাফটা, ট্রাকের বেগের সমীকরণটা সেটা কেমন হবে? এদিকে যদি আমি বলি ট্রাকের বেগ ভিকে যদি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি, মিটার পার সেকেন্ডে, ত্বরণকে মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রকাশ করি, তাহলে এখানে যদি আমরা মিটার পার সেকেন্ডে যদি আমরা বেগকে প্রকাশ করতাম, কিসের বেগ ভাইয়া? এখানে আমরা বলছি ট্রাকের বেগ, তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রাকের বেগ। আর এদিকে যদি আমি সময় চিন্তা করতাম তাহলে ট্রাকের বেগটা কেমন হতো? ট্রাকের বেগটা কেমন হতো বলো তো? দেখো শুরুতে ট্রাকের বেগটা যেহেতু সমবেগ ছিল, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে এই পর্যন্ত গ্রাফটা একদম এক্স অক্ষের সমান্তরাল হতো, এক্স অক্ষের সমান্তরাল হতো। এরপর যেটা করতো, যেহেতু বালু নির্গমন করা শুরু করছে, ফলে ট্রাকের উপর একটা ধাক্কা বল কাজ করছে, ফলে ট্রাকের কিন্তু কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। ত্বরণ সৃষ্টি হলে সেই ত্বরণটা কেমন ত্বরণ? ত্বরণটা হচ্ছে অসম ত্বরণ, শুধু ত্বরণ না, সেটা কেমন ত্বরণ? অসম ত্বরণ। তাহলে অসম ত্বরণের জন্য এখানে বেগের মানটা কিন্তু এইভাবে বাড়বে, সরলরৈখিকভাবে বাড়বে না, কার্ভে বাড়বে, বক্ররেখা হবে জিনিসটা। এখানে এসে বালু নির্গমন কী হয়ে যাবে ভাইয়া? শেষ হয়ে যাবে। আর বালু নির্গমন যদি একবার শেষ হয়ে যায়, এরপর থেকে কী হবে বলতে পারবো ভাইয়া? এরপরে গাড়িটি আবার একটা সমবেগে চলতে থাকবে। বুঝতে পারছি? দেখো গাড়ির প্রথম অংশটা, এই অংশটা, এই যে আমি যদি নাম দিই, লেটসে এই পয়েন্টে নামছে এ, এই পয়েন্টে নামছে বি, এই পয়েন্টে নামছে সি, আর এরপর সির পরে চলতে আসে, এখানে ধরলাম ডি একটা পয়েন্ট আছে আর কি, ঠিক আছে? আমরা চিন্তা করতে পারি যে ডি একটা পয়েন্ট আছে। তাহলে আমরা চিন্তা করবো, দেখো এখানে এ বি যে অংশটা, এ বি অংশে, আচ্ছা আমরা এখানে এ বি অংশটা কেমন হবে? এ বি অংশটা হবে সমবেগ। এখানে বিসি যে অংশটা হবে সেটা হবে অসম ত্বরণ। আর এখানে সিডি যে অংশটা হবে সেটা হবে আবার সমবেগ। তাহলে প্রথমে গাড়িটা কিছুক্ষণ সমবেগে চলবে, তারপরে অসম ত্বরণে চলবে, তারপরে আবার সমবেগে চলবে, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে গাড়ির বেগটা হবে আর কি, বুঝতে পারছি? তো সেই বেগটা কেমন হবে, কি হবে, এই গ্রাফটা কেমন হবে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আবার সামনে দিকে যাচ্ছি। সো যেহেতু এখানে আমাদের গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, আমরা গ্রাফটা একটু আরেকবার দেখার চেষ্টা করছি। গ্রাফটা এরকম, গাড়ির বেগটা হচ্ছে এরকম হবে, প্রথমে কিছুক্ষণ সমবেগে চলবে এই মোমেন্ট পর্যন্ত। এখানে আমরা বলবো এটা হচ্ছে বালু নির্গমন শুরুর মুহূর্ত। তাহলে এখানে বালু নির্গমন শুরু হচ্ছে। এইখান থেকে এর গ্রাফটা কেমন হবে ভাইয়া? এই গ্রাফটা হবে অসম ত্বরণের, মানে এখান থেকে হবে একটা কার্ভ, এইখানে আসার পরে এরপরে কী হবে ভাইয়া? আবার সমবেগ হবে। তাহলে এই যে মোমেন্টটা, এটা এই পয়েন্টে কি হচ্ছে? এই পয়েন্টে যেটা হচ্ছে বালু নির্গমন শেষ হচ্ছে, এখানে এসে বালু নির্গমন শেষ হচ্ছে। বালু নির্গমন শেষ হয়ে গেলে তারপর থেকে আর কোনো ত্বরণ কাজ করবে না। কেন ভাইয়া? কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি A0, মানে একদম শুরুতে যে ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আস্তে আস্তে ত্বরণের মান বাড়ছে, বাড়তে বাড়তে যখন A25-এ চলে আসবে তখন ত্বরণের মান পাচ্ছি 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া যদি আমরা A26 বের করি, 26তম সেকেন্ডে ত্বরণের মান বের করি, দেখো ভাইয়া 25তম সেকেন্ডে যে এখানে বালু নির্গমন শুরু হয়েছে, এখানে সে বালু নির্গমন শেষ হয়ে গেছে, তাহলে এরপরে কি আর কোনো বালু আছে বের হওয়ার জন্য? আর কোনো বালু কিন্তু নেই। তাহলে যেহেতু কোনো বালু বের হচ্ছে না, তাই কেউ আর ট্রাকের উপর ধাক্কা বল দিচ্ছে না। যেহেতু ট্রাকের উপর আর কেউ ধাক্কা বল দিচ্ছে না, তাই ট্রাকের ত্বরণের মান কিন্তু শূন্য হচ্ছে। A27তম সেকেন্ডে কি হচ্ছে? ত্বরণের মানটা আবার শূন্য হচ্ছে। তার মানে এইখান থেকে এরপরে পুরোটা টাইম ত্বরণের মান শূন্য কন্টিনিউ করছে। শূন্য মানে কি? এই অংশে কি হচ্ছে ভাইয়া? আবার সমবেগ কন্টিনিউ করছে, কেননা ত্বরণটা হচ্ছে শূন্য। যেহেতু ত্বরণের মান শূন্য, তাহলে বালু নির্গমন শেষ হয়ে গেলে তারপর থেকে আর কোনো ত্বরণ কাজ করবে না, পুরোটা এখন সমবেগে চলবে। তাহলে এই অংশটা এখানে হবে অসম ত্বরণ, এরপরে সমবেগ, তার আগে সমবেগ। তাহলে এখান থেকে বালু নির্গমন শুরু, এখানে বালু নির্গমন শেষ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে এখানে বেগটা কত ভাইয়া? গাড়ির বেগটা 5 মিটার পার সেকেন্ড, কারণ বালু নির্গমন শুরু হওয়ার আগে গাড়ির বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড। তাহলে আচ্ছা ভাইয়া যখন বালু নির্গমন শেষ হয়ে গেল, মানে এখানে বেগের মানটা কত? এটাকে আমরা বলতে পারবো? অথবা এর মাঝখানে এরকম একটা টাইমে বালু সব বের হয় না, কিছু বের হয়েছে, এইখানে এসে বেগটা কত? এটাকে আমরা বের করতে পারবো? এটা হচ্ছে আমাদের পরবর্তী চ্যালেঞ্জ, যে এইখান থেকে আমরা কিভাবে
বেগটা বের করতে পারি। এখন এই হচ্ছে আমাদের কথা যে কোনো মুহূর্তে বেগ কি আমরা বের করতে পারবো এই গাড়ির জন্য বেগটা বের করার যে প্রসিডিউরটা সেটাই একটু আমরা দেখার চেষ্টা করব। দেখো এখান থেকে আমরা এভাবে বলতে পারি যে এই অংশটাতে যেখানে অসমতরণ কাজ করেছে, এখানে কি কাজ করেছে ভাইয়া? অসমতরণ। এই অসমতরণ যেখানে কাজ করছে সেখানে যে কোনো টি-তম সেকেন্ডে ত্বরণের যে মান সেটা হচ্ছে বল ডিভাইড বাই ওই টি-তম সেকেন্ডে যে ভর আছে সেটা। মানে কি বুঝলাম না? ওই যে ভাইয়া বলছি একদম শুরুতে তো ভর ছিল 1500 কেজি, 1 সেকেন্ড পরে কত? 1480, তারপরে কত? 1460। আস্তে আস্তে কি ভরের মানটা ধীরে ধীরে কমছে না? তাহলে দেখো বলটা কি কমছে? বল তো সবসময় 600 নিউটনই ছিল। কমছে কোনটা? কমছে হচ্ছে মূলত এই ভরটা ধীরে ধীরে কমছে বলে ত্বরণের মান ধীরে ধীরে বাড়ছে। তাহলে দেখো তো এইখানে আমরা কি বলতে পারি যে এফ এর জায়গায় আমরা কি পেয়েছিলাম জানি? ভিএস ইন্টু ডিএমডিটি, এই পার্টটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। আর এখানে এমটি মানে কি? যে কোনো টি-তম সেকেন্ডে ভর। দেখো আমরা কীভাবে লিখছি দেখো, কিন্তু দেখো 1 সেকেন্ডে কী পরিমাণ বালু বের হয়ে যাচ্ছে, জাস্ট তুমি নর্মালি ক্যালকুলেশন করো। 1 সেকেন্ডে বের হয়ে যাচ্ছে ডিএমডিটি পরিমাণ বালু বের হয়ে যাচ্ছে। তাহলে টি-তম সেকেন্ডে কতগুলো বের হয়ে যাচ্ছে? টি 1 সেকেন্ডে বের হয়ে যায় 20 কেজি, টি সেকেন্ডে বের হয়ে যায় কত? এই 20-এর সঙ্গে টি গুণ করে দিব। তাহলে এইটা হচ্ছে যে কোনো টি সময়ে যে পরিমাণ বালু বের হয়ে গেছে। আর টোটাল ভরটা কেমন? টোটাল ভরটা হচ্ছে এম ক্যাপিটাল টি হচ্ছে টোটাল ভর, মানে 1000 প্লাস 500, টোটাল 1500 কেজি। এর থেকে বিয়োগ হবে 1 সেকেন্ডে যতটুকু বালু বের হয়ে যাচ্ছে তা হলো ডিএমডিটি ইন্টু যতটুকু সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে সেটা হচ্ছে টি। তাহলে 1 সেকেন্ডে বের হয়ে যায় ডিএমডিটি, টি সময় বের হয়ে যায় ডিএমডিটি ইন্টু টি। সেটাকে যদি আমি মোট ভর থেকে বিয়োগ করে দিই তাহলে সেটা হবে আমার যে কোনো টি সময়ে ভরের পরিমাণ, যে কোনো সময় ভরের পরিমাণ। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে ত্বরণের যে সমীকরণ আমি পাচ্ছি সেই ত্বরণের সমীকরণটা হচ্ছে ভিএস ডিএমডিটি ডিভাইড বাই এমটি মাইনাস ডিএমডিটি ইন্টু টি। এটা হলো ত্বরণের সমীকরণ। বুঝছে? এখন যেহেতু এটা অসমতরণে চলছে, তোমরা আগেও জানো যে কোনো বস্তুর গতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে অসমবেগ। সমবেগ মানে বেগের মান চেঞ্জ হচ্ছে না, আর অসমবেগ মানে কি? সেখানে বেগের মান চেঞ্জ হচ্ছে। অসমবেগকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুসমতরণ, একটা হচ্ছে অসমতরণ। যদি কোনো বস্তু অসমতরণে চলে তবে তার জন্য আমাদেরকে কি করতে হয় ভাইয়া? শুধুমাত্র ক্যালকুলাস অ্যাপ্লাই করতে হয়, তাই না ভাইয়া? এখন দেখো তো এটাকে আমরা জানি যে ত্বরণ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বা ডিভিডিটি। সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলি, জাস্ট নর্মাল ক্যালকুলাস আর কি, এটা কোনোভাবে প্রবলেমের সাথে কানেক্টেড না, ডিভিডিটি। এখন তাহলে তোমরা কি এটা জানো যে এটা আসলে আমরা কি করছি? সময় সাপেক্ষে বেগের কি করছি? প্রথম অন্তরীকরণ বা প্রথম ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। এবং প্রথম অন্তরীকরণ কিসের মতো কাজ করে? প্রথম অন্তরীকরণ একটি ভগ্নাংশের মতো কাজ করে। তাহলে বলো তো আমরা কি এটা লিখতে পারি ডিভি ইকুয়াল টু এ ইন্টু ডিটি। এবং যদি সম্পূর্ণ বেগ পেতে চাই তাহলে আমরা কি করব? এ পাশে আমরা একটা ইন্টিগ্রেশন করব, আর এ ডিটি এইটাকে আমরা একটা ইন্টিগ্রেশন করব। এখানে কি হবে? এখানে হবে আদি বেগ ভি নট থেকে শেষ বেগ ভি পর্যন্ত। এখানে কি হবে? টি এর মান 0 থেকে যে কোনো টি পর্যন্ত। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি আমরা পারফর্ম করি তাহলে এখান থেকে দেখো আমরা বেগের মান পেতে পারি। এখন দেখো ত্বরণের সমীকরণ যেহেতু আমরা পেয়ে গেছি, এই ত্বরণের সমীকরণটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা ট্রাকের শেষ বেগ পেতে পারি না? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই কাজটা এখন আমরা করব, ত্বরণের এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করে আমরা টোটাল বেগের মানটা বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি ডিভি, সেটা ইকুয়াল হবে এ ডিটি, তার ইন্টিগ্রেশন টি এর মান 0 থেকে টি পর্যন্ত। এখানে কি হবে? আদি বেগ ভি নট থেকে শেষ বেগ ভি পর্যন্ত। ডিভিকে ইন্টিগ্রেশন করলে কি হবে ভাইয়া? ডিভিকে ইন্টিগ্রেশন করলে হবে ভি, তোমরা জানো ইন্টিগ্রেশনের রুল, তার হায়ার লিমিট হবে ভি, লোয়ার লিমিট হবে ভি নট, সেটাই ইকুয়াল টু এ পাশে হবে কি? এবার এর জায়গাতে আমরা সমীকরণটা বসাবো। এর জায়গাতে আমরা কি বসাবো? ভিএস ডিএমডিটি, যেটা আমরা অলরেডি পেয়েছি, ডিভাইড বাই এমটি মাইনাস ডিএমডিটি ইন্টু টি। এটাকে এখন আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব 0 থেকে টি পর্যন্ত। ওকে, দেখি বাম পাশের অংশে কী আসবে? ভি এর জায়গায় একবার ভি বসাবো, ভি এর জায়গায় একবার ভি নট বসাবো, তাহলে ভি মাইনাস ভি নট ইকুয়াল টু, ডান পাশে একটু দেখার চেষ্টা করবো এখানে কোন কোন জিনিসগুলো কনস্ট্যান্ট, যেগুলো ধ্রুবক, চেঞ্জ হচ্ছে না। যেমন দেখো কত বেগে বালু বের হবে সেটা কনস্ট্যান্ট, 1 সেকেন্ডে কী পরিমাণ বালু বের হয়ে যাবে সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে এই দুইটাকে আমরা বাইরে বের করে দিব। কী করবো? ভিএস আর এখানে যে ডিএমডিটি যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বাইরে বের করে দিলাম। এখানে কি থাকলো? এখানে থাকলো 1 বাই এমটি মাইনাস ডিএমডিটি ইন্টু টি। এইটার একটা ইন্টিগ্রেশন আমরা করব কত থেকে? 0 থেকে টি পর্যন্ত।
এখন দেখো এখানে ডিএমবিটি যে পার্টটা, এটা আসলে খুব বেশি সিগনিফিকেন্স নাই, কেন নেই, কারণ এটা তো কনস্ট্যান্ট, অলওয়েজ 20 কেজি পার সেকেন্ড, তাই না? তো আমরা যেটা করবো, আমরা একটা কনসিডারেশন করবো, কনসিডারেশনটা হচ্ছে এই ডিএমডিটি পার্টটাকে একটু ছোট করার জন্য, যে লেট ধরে নিচ্ছি এই যে ডিএমডিটি যে পার্টটা, সেটাকে আপাতত কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করলাম, লেটসে মনে কর কে দিয়ে লিখলাম। কে দিয়ে লিখলে এটা কেমন আসে দেখাই পুরো ইন্টিগ্রেশনটা। এখানে আসবে ভি মাইনাস ভি নট ইকুয়াল টু ভিএস ইন্টু কে ইন্টিগ্রেশন অফ 1/mt মাইনাস কেটি ইন্টু ডিটি, 0 থেকে টি পর্যন্ত। ওকে, এখন ইন্টিগ্রেশনের যে রুল সেগুলো আমরা একটু অ্যাপ্লাই করব। তো সেটা অ্যাপ্লাই করার জন্য তুমি কিভাবে চিন্তা করতে পারো সেটা একটু যদি দেখাই। আমি এই টোটাল জিনিসটাকে আমি একটা সহজ পদ্ধতি দেখাই, যেটাতে তোমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। সেটা কেমন, লেট আমরা এখানে আরও ধরে নিচ্ছি যে এখানে এমটি মাইনাস কেটি যে টার্মটা, সেটা হচ্ছে জেড, ধরে নিচ্ছি কত, জেড, ধরলাম জেড। তাহলে দেখো তো ভাইয়া, যখন টি ইকুয়াল টু 0, দেন জেডের যে আদি মানটা, জেডের যে আদি মানটা সেটা কত হবে, সেটা হবে এমটি মাইনাস কে ইন্টু 0, তার মানে কত, তার মানে হচ্ছে এমটি, মানে টোটাল ভরটাই তখন থাকবে, কোনো ভর কমবে না। আবার টি যদি টি হয়ে থাকে, মানে টি যদি 25 সেকেন্ড হয়ে থাকে, বা সামহাও আমি যদি বলি টি ইকুয়াল টু টি, যে কোনো টি, দেন আমাদের জেডের ভ্যালু কত হবে, এমটি মাইনাস কে ইন্টু টি এর জায়গাতে টি, তার মানে এটি থাকবে, তার মানে কি থাকবে, এমটি মাইনাস কেটি। এইবার আমরা এখানে যে এই পুরো জিনিসটা এম মাইনাস কেটি, এই টোটাল জিনিসটাকে জেড দ্বারা রিপ্লেস করব, করলে কি হবে, আমাদের ইন্টিগ্রেশনটা করতে কিছুটা সহজ হবে। কেমন, দেখো ভি মাইনাস ভি নট ইকুয়াল টু, এখানে আমরা কে ইন্টু ভিএস তো রেখে দিচ্ছি, ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে 1/z, এরকম চলে আসবে, ঠিক আছে। আর এই ডিটির জায়গায় আমরা কী করবো, দেখো জেড যেহেতু আমরা ধরে নিয়েছি যে এমটি মাইনাস কেটি, তাহলে এই জেডকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, জেডকে যদি ডিফারেন্সিয়েট করতাম, তাহলে সেটা কত হতো, টি এর সাপেক্ষে এমটি মাইনাস কেটি হতো। তাহলে জেডকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হতো ডিজেড ডিটি, এটা কত কী হবে, দেখো এমটি মানে টোটাল ভর, টোটাল সিস্টেমের ভর, তাহলে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত, 0, মাইনাস কে সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। এইবার আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো তো ডিটি ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ডিজেড বাই কে, দেখতে পাচ্ছ, দেখো এটা 0, এটা মাইনাস কে, তাহলে এই মাইনাস কে চলে আসলো ডিজেডের নিচে, আর ডিটি চলে গেলো ডান পাশে। আমরা জানি প্রথম অন্তরীকরণ একটি ভগ্নাংশ, তাই ডিজেড বাই ডিটিকে আমরা একটা ভগ্নাংশের মতো চিন্তা করতে পারি। তাহলে ওভারঅল ডিটি ইকুয়াল হবে মাইনাস ডিজেড বাই কে। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কি আসবে, মাইনাস ডিজেড বাই কে। এবং লিমিটটা কেমনে কাজ করবে, লিমিট এভাবে কাজ করবে, দেখো যখন টি এর মান 0, তখন এম এর মান কত, এমটি, তাহলে যেখানে আগে 0 ছিল সেখানে এখন বসাবো আমি এমটি, আর যেখানে টি এর মান টি ছিল সেখানে আমরা বসাবো কত, এমটি মাইনাস কেটি। বুঝতে পারছি? এবার এটাকে একটু সিম্পলিফাই করবো, শুধু ডান পাশের অংশটা নিয়ে কাজ করছি। এখানে দেখো কেটা বাইরে চলে আসবে, তাহলে এখানে মাইনাস, দেখো এই কে আর এই কে বাইরে চলে আসবে এবং কেটে যাবে, থাকবে কি মাইনাস ভিএস ইন্টিগ্রেশন অফ 1/z ডিজেড এমটি থেকে এমটি মাইনাস কেটি। তো 1/x-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো সেটা কত আসে ভাইয়া, সেটা আসে ln মাইনাস ভিএস, এখানে থাকবে ln z, তার একটা হায়ার লিমিট থাকবে সেটা হবে এমটি মাইনাস কেটি, তার একটা লোয়ার লিমিট থাকবে সেটা হবে এমটি। বুঝতে পারছি? এবার আমরা কি করব, দেখো এখানে মাইনাস ভিএস থাকবে, এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লনের মধ্যে দুইটা ভ্যালু বসাবো, আমরা লন উচ্চারণ করি কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে ln। তাহলে এর ভিতরে প্রথমে আমরা বসাবো এমটি মাইনাস কেটি, এভাবে হলো মাইনাস ln এম ক্যাপিটাল টি, ঠিক আছে এইটা। আর আমরা কি জানি, ln এর বিয়োগ মানে ln এর ভাগ, তাহলে আমরা এটা ভাগ করে দিতে পারি। তবে তার আগে দেখো সামনে একটা মাইনাস আছে, এই মাইনাস সাইনটা যদি আমরা ভিতরে ঢুকে দিই, তাহলে এই পিছনের অংশটা সামনে চলে আসবে, সামনের অংশটা পিছনে চলে যাবে। তাহলে কি আমরা একবার লিখতে পারি, দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি যে ভিএস ln, দেখো নেগেটিভ কিন্তু ঢুকাই দিয়েছি, তাহলে সেকেন্ড পার্টটা সামনে আসছে, সামনের পার্টটা পিছনে গেছে, তাহলে বিয়োগের মধ্যে কি হবে, প্রথমে যেটা থাকবে সেটা থাকবে উপরে, আর বিয়োগের পরে যেটা থাকবে, মানে বিয়োগের পরে যেটা থাকবে সেই অংশটা চলে যাবে নিচে। তাহলে এইটা হবে আমার ওভারঅল সূত্র। বুঝতে পারছি? এই সূত্রটাকে তুমি যদি আরেকটু সিম্পলিফাই করে লেখার চেষ্টা করো, আমরা যদি দেখার চেষ্টা করি যে এখানে আমরা কিছুটা অংশ ইরেজ করে দিচ্ছি, এখানে কিছু অংশ আমরা ইরেজ করে দিচ্ছি, এটা তো তোমরা বুঝছো, তোমাদের খাতায় তো তোলে আছে। তাহলে ফাইনালি যে সূত্রটা আমরা পাচ্ছি সেই সূত্রটা আমরা ফাইনালি এখানে লেখার চেষ্টা করব, যে গাড়ির শেষ বেগটা কত হবে সেটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করবো। দেখো গাড়ির শেষ বেগটা তাহলে কত হয়, দেখো কিন্তু গাড়ির শেষ বেগটা তাহলে শেষ পর্যন্ত কত হবে,
সেটা হবে শেষ বেগ ভি ইকুয়াল টু এ পাশে মাইনাস ভি নট ওপাশে চলে যাবে, হবে কত ভি নট প্লাস এখানে কি হবে ভিএস এলএন, এখানে হবে এমটি ডিভাইড বাই এমটি মাইনাস কেটি। সো দ্যাটস ইট, এইটাই হলো সূত্র। এবার তুমি জানতে চাও না যে যখন বালু নির্গমন একেবারে শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে তখন এর বেগটা কেমন হবে? চলো দেখার চেষ্টা করি। একদম বালু নির্গমন শেষের মুহূর্তে ভি নটের জায়গায় কত বসবো? আদিবেগ। গাড়িটার পুরা ট্রাকের আদিবেগ কত ছিল ভাইয়া? 5 প্লাস ভিএস মানে কি? বালু যে বেগে বের হচ্ছে, বালু কত বেগে বের হচ্ছে? 30 এলএন। এমটি মানে কি? এমটি মানে টোটাল ভর, টোটাল ভর মানে কত? 1500। ঠিক আছে, তুমি কত সেকেন্ড পরে যাচ্ছ জানি? একদম বালু নির্গমন শেষ হওয়ার মুহূর্তে নাকি, তার মানে 25 সেকেন্ড পরে। তো 25 সেকেন্ড পরে যদি হয় তাহলে বলো তো এখানে কে এর জায়গায় কি কত বসাবা? কে এর জায়গায় বসাবা ডিএমডি মানে 20, তাই না? আর এখানে কত বসাবা? এখানে বসাবা 25। তাহলে তুমি এখানে দেখো তো খেয়াল করে কত বসাবা? 1500 মাইনাস 20 ইন্টু 25, এটা বসাবো না? তাই তো? দেখো তো সবাই লিখতে পারছি? সবাই একটু লিখে ফেলবো এখানে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শেষ বেগ ভি ইকুয়ালটা হবে ভি নট লন ভিএস, ভিএসের পরে লন, আর উপরে হবে এমটি আর নিচে হবে এটা। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো একটু বসানোর ট্রাই করি, দেখি তো কেমন আসে। তাহলে এটা হবে 5 প্লাস 30 লন 1500, আর এখানে কত? 25 ইন্টু 20 মানে কত? 500। 1500 থেকে 500 বাদ দিলে কত? 1000। এইটাকে করলে তুমি এখন পেয়ে যাবা আমাদের শেষ বেগটা কত। ঠিক আছে, এটা করলে তুমি এখন পাবা শেষ বেগটা কত। সবাই করতে থাকো তো দেখি, দেখি সবাই করতে পারি কিনা। আমরা এখানে 30, এখানে 30 না, এটা 30 কিন্তু 36 না 30। 5 ইন্টু 30 লন, এই যে ভ্যালুটা তুমি এখান থেকে পাবা সেটা হবে তোমার শেষ বেগ। তো এখানে শেষ বেগটা কত আসে সেটা তোমরা বের করবা এবং আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা সবাই লিখবা, দেখি শেষ বেগটা কত আসে, দেখি সবার মেলে কিনা। বুঝতে পারছি? তাহলে এই বেগটা হবে কি? এই বেগটা হবে কি? এই বেগটা হবে আমাদের একদম শেষ বেগ। ঠিক আছে, আমি তোমাকে মোটামুটি একটা আইডিয়া দিতে পারি। এর বেগটা তোমার দেখবা যে অনেক বেশি চলে আসবে, যেখানে ছিল এটা 5, এটা কিন্তু প্রায় 17 মিটার পার সেকেন্ডের কাছাকাছি চলে আসবে। তোমরা দেখবা, দেখি তোমাদের উত্তর 17 আসে কিনা আর কি। ঠিক আছে, 17 মিটার পার সেকেন্ডের কাছাকাছি একটা বেগ আসবে। তার মানে একটু আগে যে চিত্রটা আমরা এঁকেছিলাম বা একটু আগে যে অংশটা আমরা দেখছিলাম, এখানে আমরা বলছিলাম যে এই বেগটা বাড়তে বাড়তে একটা টাইমে অনেক বেশি হয়ে যাবে। যেটা কিনা প্রথমে 5 মিটার পার সেকেন্ড ছিল, সেটা বাড়তে বাড়তে একটা টাইমে অনেক বড় একটা ভ্যালু আসবে। তো সেই বড় ভ্যালুটা কত আসবে বলো? এখানে ভ্যালুটা প্রায় 17 পয়েন্ট সামথিং আসবে আর কি। এটা তুমি করবা, এটা 17 মিটার পার সেকেন্ড বেগের কাছাকাছি হবে। এবং এরপর থেকে গাড়িটা কীভাবে চলবে? সমবেগে চলবে না। তাহলে এরপর থেকে এই 17 দশমিক সামথিং যে ভ্যালুটা আছে সেই বেগ নিয়েই কিন্তু গাড়িটা সমবেগে চলবে। তার মানে পুরো ঘটনাটা যদি আমি বলার চেষ্টা করি, সেটা আলটিমেটলি কী হচ্ছে, একদম গাড়িটা যখন বালু নির্গমন শুরু হয় নাই তার আগে 5 মিটার পার সেকেন্ড সমবেগে ছিল। বালু নির্গমন শুরু থেকে যেখানে বালু শেষ হলো তার আগ পর্যন্ত অসমতরণে তার বেগ বৃদ্ধি পেল, এবং যখন বালু নির্গমন শেষ হয়ে গেল তারপর থেকে সে 17 মিটার পার সেকেন্ড যে বেগটা আসলো সেই বেগটা নিয়ে সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই মাঝখানে হচ্ছে অসমতরণ, এখানে অসমতরণ হবে, তারপরে আবার সমবেগ হবে, কারণ বালু আর নেই, কোনো বালু বের হচ্ছে না, তাই কোনো ধাক্কা কাজ করছে না। তাহলে এখান থেকে সমবেগ হবে, তার আগে আবার সমবেগ হবে। বুঝতে পারছি? তাহলে এই হলো পুরো সিস্টেম। এইখান থেকে আমরা একটা সুন্দর একটা ম্যাথ করলাম যে এর গতিটা কেমন হবে। তোমরা অবশ্যই এই সূত্রটা মাথায় রাখবা। এবং দেখো এখানে আমি 25 বসিয়েছি, তাই বালু নির্গমন শেষ হওয়ার মুহূর্তে বেগ পেয়েছি। তুমি যদি এখানে 25 না বসে যদি 10 বসাও, তাহলে তুমি 10 সেকেন্ড পরে বেগটা কত এটা পাবা। তুমি যদি এখানে 5 বসাও, তাহলে বালু নির্গমন শুরুর 5 সেকেন্ড পরে বেগটা কত এটা পেয়ে যাবা। তুমি যদি 15 বসাও, তাহলে বালু বের হওয়ার 15 সেকেন্ড পরে বেগ কত সেটা তুমি পেয়ে যাবা। এবং তোমার এখানে সময় বসানোর লিমিট কত? 0 থেকে শুরু করে 25 পর্যন্ত, অবভিয়াসলি, বিকজ এখানে বালু 25 সেকেন্ড পরে আর থাকবে না। কথা কি বুঝতে পারছি? এখন এই যে জিনিসগুলো আমরা পড়লাম, এটা এই ম্যাথ আমাদের জীবনে কি কাজে লাগবে, মানে আমরা এটা কেন পড়লাম, একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলি। এখানে আচ্ছা অনেক অনেক ক্যালকুলেশন আমরা করছি, মূল ফান্ডাটা কি, মূল বিষয়টা কি? বালু বের হচ্ছে, রকেটের উপর ধাক্কা কাজ করছে সামনের দিকে। বেশ কিছু ক্যালকুলেশন আমরা পেয়েছি, কীভাবে বল বের করতে হয়, কীভাবে ত্বরণ বের করতে হয়, গ্রাফ কেমন হবে, শেষ বেগ কেমন হবে, সব পেলাম। আমার কথা হচ্ছে, তার মানে যদি এখানে বালু না বের হয়, যদি পানি বের হইতো, মানে মনে করো এটা ওয়াটার ট্যাঙ্ক, পিছন থেকে আমি পানি ইনজেক্ট করছি, মানে পানি ছিটিয়ে দিচ্ছি, তাহলে পানি ছিটে গেলে এটা কি সামনের দিকে ধাক্কা পেতো না? বা তুমি যদি এইভাবে চিন্তা করো, এখানে বালু নেই, এখানে আছে একটা বেলুন, একটা বিশাল বড় বেলুন আছে, এই বেলুনে এখানে গিট্টু দেওয়া আছে, আমি যদি গিট্টুটা খুলে দিই তাহলে এখান থেকে কি বায়ু বের হয়ে আসবে না বাইরের দিকে?
যদি এদিক থেকে বায়ু বায়ু বের হয়ে আসে, তাহলে বায়ু যদি পিছনের দিকে ধাক্কা দেয়, তাহলে এই ধাক্কাটা সামনের দিকে চলে আসবে না, তখন গাড়ির বেগ কি বাড়বে না? তার মানে পিছন থেকে আমি যে কোনো কিছু যদি ইনজেক্ট করি বা ছুড়ে দিই, তাহলে ধাক্কা বলটা আলটিমেটলি সামনের দিকে কাজ করবে, ফলে গাড়িটার ত্বরণটা সামনের দিকে হবে, তাই তো? এখন আমি যদি এই গাড়িটাকে এরকম না রেখে সোজা করে দিতাম, মানে খাড়া করে দিতাম, মানে আমি পুরা ট্রাকটাকে ধরে ধরে আমি জাস্ট এরকম করে দিচ্ছি সোজা, তাহলে কী হতো বলো তো? তার মানে এই ট্রাকটা তখন তোমার কেমন হতো? এই ট্রাকটা এরকম চলে আসতো না? এই যে এটা ট্রাক মনে করো, এই যে ট্রাকের চাকা এখানে, এখানে হচ্ছে বালু, তাহলে বালু যদি এইভাবে নিচের দিকে পড়তো, তাহলে ধাক্কা বলটা কোথায় জানি কাজ করে? ধাক্কা বল উপরের দিকে কাজ করে না? তাহলে এই ট্রাকটা তখন উপরের দিকে উঠে যেত না, তাই না? তাই তো? এই মেকানিজমটা কাজে লাগিয়েই আমরা আমাদের পরবর্তী টপিকে চলে আসছি, যেটা হচ্ছে কি, দেখো কি উড়ে আসলো? রকেট। আসলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, যদিও তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দেখিয়েছি, কিন্তু পুরো আলোচনাটাই আসলে আমরা রকেটের জন্য করেছি, ঠিক আছে? এখানে জাস্ট রিপ্লেস করে দিবা যে বালু মানে হচ্ছে এখানে জ্বালানি বা ফুয়েল, আর যেটাকে আমরা তখন বলছি ট্রাক, সেটা হবে আমাদের রকেট। তাহলে রকেটের থেকে জ্বালানি যখন বের হয় নিচের দিকে, তখন রকেটের উপরে একটা ধাক্কা বল কাজ করে আর কি, ঠিক আছে? যেমন দেখো এখানে যদি জ্বালানি থাকে, এখানে এখানে কি থাকবে ভাইয়া বলো তো? এখানে থাকবে জ্বালানি, ওখানে ছিল বালু, এখানে থাকবে জ্বালানি। তাহলে এখানে যখন জ্বালানি বের হবে, তখন সেই জ্বালানির ভরবেগের পরিবর্তন হবে কোথায়? নিচের দিকে। ফলে জ্বালানি কি করবে? উপরের দিকে একটা ধাক্কা বল প্রয়োগ করবে রকেটের উপরে, ফলে রকেটটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে এবং রকেটের একটা ত্বরণ হবে। তবে ছোট্ট একটা পার্থক্য আছে, আগেরবারের উদাহরণ আর এবারের মধ্যে একটা ছোট পার্থক্য হচ্ছে, যখন গাড়ি তলের উপরে থাকে বা রাস্তার উপরে থাকে, আমি গাড়ি যদি এভাবে চিন্তা করি, যে এখানে যদি গাড়ি চিন্তা করি, তাহলে গাড়ি যখন রাস্তায় থাকে, তখন তার যে ওজনটা ভাইয়া, ওজনটা নিচের দিকে কাজ করে, তার প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করে, ফলে আর এবং এমজি পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়, ফলে তার ত্বরণটা হয় কোন দিকে? সামনের দিকে। তাই এই ত্বরণের উপরে অভিকর্ষ ত্বরণের কোনো ইম্প্যাক্ট নেই বা কোনো প্রভাব নেই। কিন্তু রকেট যখন উপরে ওঠার ট্রাই করে, তখন নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের একটা ইম্প্যাক্ট রয়ে যাবে আর কি। কথা কি বুঝতে পারছি? তাহলে এই শুধু এইটুখানি ক্যালকুলেশন করলে বা কনসিডারেশন আনলে, আমরা এতক্ষণ যা ইকুয়েশন পড়েছি সবই আসলে শুধু রকেটের জন্যই পড়েছি। কীরকম দেখো, একইভাবে আমি বলতে পারবো জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার নির্গত জ্বালানি কর্তৃক অবশিষ্ট জ্বালানি বিশিষ্ট রকেটের উপরে ধাক্কা বল। মানে এই কথাটা কি পরিচিত মনে হচ্ছে? জাস্ট বালু শব্দগুলোকে আমি জ্বালানি দিয়ে রিপ্লেস করেছি, আর যেখানে আগে ট্রাক ছিল সেই ট্রাকটাকে আমি রকেট দ্বারা রিপ্লেস করেছি, বাকি সব কথা সেম। তার মানে এখানেও তোমার ভরবেগের পরিবর্তনের হার হবে কার? জ্বালানির। সেটা কি হবে ভাইয়া? এই ধাক্কা বলের মান হবে। তাহলে ধাক্কা বলটা কেমন হবে ভাইয়া? তুমি জানো এখানে জ্বালানি কি হবে? জ্বালানিও আসলে সমবেগে নির্গত হয়। কীভাবে বের হয়? জ্বালানি কিন্তু সবসময় সমবেগে নির্গত হয়, ঠিক আছে? এবং সবসময় একই হারে নির্গত হয়, একই হারে। তার মানে এখানে জ্বালানি নির্গমনের হারটা সবসময় কনস্ট্যান্ট থাকে এবং বেগটাও সবসময় কনস্ট্যান্ট থাকে আর কি, ঠিক আছে? বাট ভরটা তো ধীরে ধীরে কমছে, সো এখানে কী হবে বলো ভাইয়া? ভিএস ডিএমডিটি। যেহেতু বললাম এতক্ষণ যা পড়েছি সবই সেম, তাহলে এটাই আলটিমেটলি ধাক্কা বলার মান। এখানে ভিএসের জায়গায় আমরা কি বলবো? এটা কি? এটা তো জ্বালানি নির্গমনের বেগ, আর ডিএমডিটিটা কি? জ্বালানি নির্গমনের হার। জাস্ট যেটাকে আগে বলতাম বালু নির্গমনের হার, সেটা এখন হয়ে যাবে জ্বালানি নির্গমনের হার। আর যেটা ছিল আগে বালু নির্গমনের বেগ, সেটা এখন হয়ে যাবে জ্বালানি নির্গমনের বেগ। বুঝতে পারছি? আর পিছনে কি হবে? এটা তো টোটাল বল না, এটা তো যে ধাক্কা বলছে অনুভব করছে, আর একটা ওজন নিচের দিকে কাজ করবে, তাই তো? তাহলে তার যে ত্বরণ সৃষ্টি হবে, সেটা ইকুয়াল টু কী হবে? সেটা ইকুয়াল টু হবে এফ ডিভাইড বাই এম, তার মানে ভিএস বাই এম ডিএমডিটি। এইভাবে লিখতে পারবো। এটা হচ্ছে রকেটের সৃষ্ট ত্বরণের মান। তবে যদি প্রশ্নে আসে রকেটের লব্ধি ত্বরণের মান কত, সেই ক্ষেত্রে কী করতে হবে? যদি লব্ধি ত্বরণ যদি বলে, আমি বলে দিয়েছি এখানে একটা ছোট্ট বিষয় আসবে, সেটা কি হবে? রকেটের এই যে ত্বরণের মানটা, মানে যেটা ভিএস বাই এম ডিএমডিটি যে পার্টটা, সেটার সঙ্গে ছোট্ট যে পার্টটা আসবে, সেটা হবে হচ্ছে একটা জি বিয়োগ হবে। অভিকর্ষ ত্বরণটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে। বুঝতে পারছি? তবে অভিকর্ষ ত্বরণটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট না, এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি। যতই রকেটটা উপরে উঠবে, অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে। এটা তো তোমরা সবাই জানো না, যে যতই ভূমি থেকে উপরে উঠবে, জি এর মান কিন্তু আস্তে আস্তে কমবে। এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে পড়েছি। এখন সেটাকে যদি আমি ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু জিনিসটা আরেকটু জটিল হয়ে যাবে। এই জন্যই বলে না, রকেট সায়েন্স একটু মনে হয় টাফ হইতে পারে। তো যখন সবগুলো ভেরিয়েবল আমি একসাথে নিয়ে আসবো, তখন জিনিসটা চিন্তা করতে আসলে একটু অসুবিধা হবে। বাট লাকিলি তোমাদের বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো আসে, সেগুলোতে সাধারণত জ্বালানি নির্গমনের মুহূর্তে ত্বরণটা চাওয়া হয়, তার মানে রকেট ততক্ষণে বেশি উপরে উঠে পারে নাই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি জি এর মান হলো 9.8-এর কাছাকাছি, এখনও বেশি উচ্চতা যেহেতু ওঠে নাই। বাট বেশি উচ্চতায় উঠলে তখন জি এর মানের এই পরিবর্তনশীলতাকে কাজে লাগিয়ে কীভাবে ত্বরণটা বের করা যাবে, সেটা তোমাদের চিন্তার খোরাক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা চিন্তা করবা। এবং ঠিক একইভাবে দেখো, যেহেতু আমরা গাড়ির ক্ষেত্রে শেষ বেগের সূত্র পেয়েছি, তাহলে এখানেও শেষ বেগের সূত্র পাবো। এখানে শেষ বেগের সূত্র কী হবে? ভি ইকুয়াল হবে ভি নট প্লাস
ভিএস লন এমটি মাইনাস এমটি মাইনাস কেটি, যেখানে হোয়ার কে ইকুয়াল টু হচ্ছে ডিএমডিটি। বুঝতে পারছি? তাহলে এই সমীকরণটাকে কাজে লাগিয়ে তুমি রকেটের শেষ বেগ বের করতে পারবা। নর্মালি এখানে একটা অংশ একটু সহজ হয়ে যায়। এখানে রকেটের যে আদি বেগের কথাটা বলা হচ্ছে, আদি বেগটা নর্মালি জিরোই হয়, কারণ রকেট যখন লঞ্চ করা হয় তখন থেকে একটু লঞ্চ প্যাড থেকে তোমার এটা নিক্ষেপ করা হয়। লঞ্চ প্যাডে প্রথমে তার বেগটা কত থাকে? 0 থাকে। যেমন এখানে বালু নির্গমন শুরু হওয়ার আগে রকেটের মানে আমাদের ট্রাকের যে বেগ ছিল সেটা কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। ট্রাক তো চলছিল, হঠাৎ করে ফুটা হয়েছে, কিন্তু রকেট তো মানে শুরুতে তো স্থিরই ছিল, তাই না, চলা শুরু করার আগে। তো সেই ক্ষেত্রে আদি বেগের মানটা মানে সব ক্ষেত্রে সাধারণত 0 মিটার পার সেকেন্ড ধরে নিয়েই করলে হয়ে যায় আর কি। আর বাকি ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। এখানে বসাবো জ্বালানি নির্গমনের বেগ, এখানে বসাবো টোটাল ভর, আর এখানে টি বসাবো কত সময় পরে বেগটা আমরা যাচ্ছি। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা কি পাবো? রকেটের শেষ বেগের সমীকরণটা আমরা এখান থেকে পাবো। কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাহলে এইভাবে আমরা সামনের দিকে যাবো আর কি, ঠিক আছে? তবে এখানে এখানে বিষয়টা কি থাকবে বলো? ত্বরণে যদি জি আসে তাহলে এখানে কি আসবে? এটা তো আমাদের সেই ট্রাকের সমীকরণ না? তাহলে ট্রাকের সমীকরণের এর সঙ্গে কি থাকবে? একটা জিটি বিয়োগ হবে। ওই যে 1 সেকেন্ড আবার চিন্তা করে নিচ্ছি যে বেশি উপরে ওঠে নাই, সো লাইক জি এর মানে এখনো 9.80 আছে। সো এখানে রকেটের সমীকরণে একটা জি আমরা নিয়ে আসবো। কিন্তু যদি তুমি বলো আসলে বেগটা কত 5, 10, 15 সেকেন্ড পরে, কারণ 5, 10, 15 সেকেন্ডে রকেট অনেক উপরে চলে গেছে, তখন হিসাবটা একটু জটিল হবে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে জ্বালানি নির্গমনের শুরুর মুহূর্তে বা শুরুর দিকে বেগটা কত, 1 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে বেগটা কত, সেটা তুমি এখান থেকে বের করতে পারবে। তাহলে আজকে আসলে আমরা কি পড়লাম? আমরা রকেটের সমীকরণগুলো দেখলাম কি ইউজ করে, নিউটনের দ্বিতীয় সূত্র ইউজ করে। তাহলে যদি আজকে আলোচনাটা একটু তোমাদের সাথে রিক্যাপ করি, আমরা এখানে নিউটনের সূত্রগুলো আলোচনা করেছি। নিউটনের দ্বিতীয় সূত্রের ভিতরে কোন জায়গাতে আমাদের কনসিডারেশনে ভুল হতো সেটা আমরা চিন্তা করেছি। টোটাল সিস্টেমের ভরের যে পরিবর্তন হতে পারে সেটা আলোচনা করতে রিক্সা থেকে একজনকে ফেলে দিয়েছি, যেটা আসলে ভালো হয় নাই। তো যাই হোক, এটা তোমরা করো না নিজেদের মধ্যে, কখনো পড়ে গেলে তাকে তুলে নিয়ে যাও, ওটা তো তুলে নিয়ে যায় নাই, সো এটা একটা খারাপ বিষয়। আর সেখান থেকে আমরা একটা ট্রাকের বেগের একটা ম্যাথ করেছি এবং ট্রাকের বেগের সাথে তুলনা করে আমরা রকেটটা পড়ার চেষ্টা করছি। সো রকেট দিয়ে যত রকম ম্যাথ তোমার আসতে পারে, বিশেষ করে বোর্ড এক্সাম থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত মোটামুটি সবই আমরা এখানে দেখেছি। যদি তুমি এইটুকু অংশ করো, তোমার বোর্ড এক্সাম থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যে অ্যাডমিশন পর্যন্ত, সেখানে তোমার কোনো কিছু আটকানোর কথা না। তবে এটা দিয়ে গাণিতিক সমস্যা কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তী আরও একটা ভিডিওতে আবার হাজির হব। আজকে তাহলে মোটামুটি এই পর্যন্তই। আমাদের সাথেই থাকবা, রেডিসের সাথে থাকবা, রেডিসের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবা। পরবর্তীতে আরও ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করবা। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথের যে ভিডিওগুলো সেগুলো দেখার চেষ্টা করবা। নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবা, সবার ওয়ালে শেয়ার করবা, তোমাদের যে নিজস্ব গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করবা। সবাই যেন উপকৃত হয় সেরকম একটা চিন্তা করেই সবার কাছে শেয়ার করার চেষ্টা করবা, ঠিক আছে? তো সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী কোন বিষয়ে ভিডিও করলে তোমাদের জন্য উপকার হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, ঠিক আছে? টাটা, বাই বাই।